এটা এখন একটু গল্প কথার মতো শুনতে লাগে, কিন্তু এটা বাস্তব। আমি জাকির হোসেনের কোলে বসেছি। আমি কুমার বোসের হাতুড়ি, তবলার হাতুড়ি নিয়ে খেলা করছি। মায়েদের যেন নিচে গান, তো মা গানের ভর্তি করলো, এরকম ইমন রাগ টাগ শিখলাম আর কি। ওখানে একটা ছোট্ট ড্রাম কিট দেখতে পেয়েছি আমি। এইটাই তো সেই আমার স্বপ্নের জিনিসটা, এইটা আমার চাই। প্রায় শুয়ে পড়েছিলাম রাস্তায় কেঁদে কেটে। আমি প্রথম থেকেই মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর হতে চাই। মানে ওরা বলতে চাই যে তুমি এটা নাথিং, গুড ফর নাথিং। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি হয় লবিবাজি, নয় নেপোটিজম, এটা দিয়েই তো চলে। যেহেতু লিরিক্যাল সং নেই, মানুষ আমাকে নোটিশ করেনি। এখানে মানুষ মুকুলের ঔদাসীনতা, বা ডাইরেক্ট বলছি, কেউ জানতে দেয় না, কিন্তু তারা দিন রাত সোশ্যাল মিডিয়া স্টাডি করে কে উঠছে মারগুলি। আমার এখন একটা ডিগনিটিও এসে গেছে, আমি করবো না যাতাসও, তার জন্য আমার অভাব আছে। তো শিল্পীদের সাথে অহরহ কথা হয়, তো একটা জিনিস কিন্তু তারাও আমাকে জানিয়েছে, প্রিয়ঙ্কর দা, এখন যেটা আমাদের প্রবলেম হয় কি জানো, মানে আমাদের সবসময় নিজেকে ওয়েল গ্রুমড রাখতে হয়। মানে আগে দেখতে কেমন, স্টেজ প্রেজেন্টেশন, গলা যা হোক, সুর যা হোক চলে যাবে, আগে কেমন দেখতে, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। কচুদা কি করলো? কচুদা আমার কাছে সব ইনফরমেশন, অনেক কিছু ইনফরমেশন ছিল, সব না, অনেকটা ইনফরমেশন ছিল, স্ক্যাটার ছিল, সেটাকে গুছিয়ে একটা মূর্তি বানালেও ফাঁকি মারার নেই অবকাশ, বলছি সবাই কানটান খুলে, ঠান্ডা জলে রাখো শুনে, কার্তিক দার গামছা বালতি রেডি স্টেডি প্রহর গুড়ে, তোরা ভাই চায়ের কাপে আর মোরা ভাঙ আলিশিতে, সাবধান এবার চানের রাজা গামছা কাঁধে মাঠে নামছে, কার্তিক দা চান করছে, কার্তিক দা চান করছে, কার্তিক দা চান করছে। নমস্কার, চলে এলাম গান পিয়নের আরেকটা পডকাস্ট গান পাগল নিয়ে। আজকে আমাদের অতিথি চন্দ্রদীপ গোস্বামী, আমরা চন্দ্র বলে ডাকি। চন্দ্র, কেমন আছো? ভালো। চন্দ্রর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, চন্দ্র নানা রকম গান গায়, সব ধরনের ইনস্ট্রুমেন্ট বাজায় এবং দাপিয়ে গান করে বেড়ায় চারিদিকে। আমরা আলোচনার মাধ্যমে যাব এবং গানের ভীষণ ডেপথে ঢুকে গান গায় আর কি। ওর জনার বা জনরা যেটাই যেভাবে আপনারা বলেন, সেটা হচ্ছে মেইনলি বাংলা ফাঙ্ক, বাংলা ল্যাটিন, এর ওপরে ল্যাটিন সোল ফাঙ্ক, এই নিয়ে ও কাজ করে, এতেও আনন্দ পায় কাজ করে। তাছাড়াও অনেক ধরনের গান গায়, প্রচুর প্রোগ্রাম করে। আজকে আমরা সেগুলো চন্দ্রর থেকে শুনবো এবং আমাদের যারা উঠতি মিউজিশিয়ানস আছেন বা যারা মিউজিশিয়ানস হতে চাইছেন, তাদেরও ভালো লাগবে চন্দ্রদার কথা শুনে, তারাও সাংঘাতিক অনুপ্রাণিত হবে, এটুকু আমি বলতে পারি। চন্দ্র, একবার শুরু করি। তোমার তো ঘরানাই, বাড়ি থেকেই গান বাজনা শুরু আর কি, তোমার ঘরানাটাই ওটা ছিল আর কি, মানে ওই ঘরানাতে তুমি মানুষ হয়েছো। তো একটু যদি বলো তোমার শৈশবের দিনগুলোর কথা, তারপর তো আমরা গানের মধ্যে আসবই। শৈশবের দিনটা বলতে গেলে আমার মনে হয় শৈশব নিয়ে একটা বড় এপিসোড হবে, আমি ছোটো করে বলি। সেটা হচ্ছে যে আমার বাবা, আমি যখন ঘুমোতে যাচ্ছি, বাবা কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন যাদবপুর, যেটা বন্ধ হয়ে গেছে। তো আমি যখন ঘুমোতে যাচ্ছি, বাবা তখন শরৎ বাজাতে বসত, এবং আমার প্রায় দিনই আমার ঘুমটা কিন্তু বাবার শরৎ শুনে হতো। এবং বাবাকে মাঝে মধ্যে তবলায় সঙ্গত করতে আসতেন একজন ভদ্রলোক, এইভাবে। আর যদি বাবা সেদিন রিয়াজ করছে না, বা বাবা একটু আর্লি রিয়াজ শেষ করেছে, তাহলে বাবা এই পিস চালাতো, বিভিন্ন এই পিস, সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল হতে পারে, সেটা সলিল চৌধুরী হতে পারে, বিভিন্ন। বেশ, এই একটা গান বাজনা শুরু হলো। এইটা যখন বলছো তোমার বয়স তখন কিরকম, যখন ওই শরৎ শুনে আস্তে আস্তে তুমি ওটার মধ্যে ভেসে যেতে যেতে ঘুমিয়ে পড়ছো আর কি? একদম বাচ্চা ছেলে, মানে আমার মনে হয় শৈশব, মানে হ্যাঁ, আমার মনে হয়, আমি আন্দাজ করি যদি বলি, তাহলে আমার মনে হয় তখন আমার 4-5 বছর বয়স। আচ্ছা, আন্দাজ মতো বলছি আর কি, মানে 4-5 বছরের আগের স্মৃতিটা আমি জানি, ওটা তো মনে রাখা সম্ভব, স্বাভাবিক। হ্যাঁ, আর তাছাড়া আমি যেহেতু পণ্ডিত গৌর গোস্বামীর ভাইপো, বংশীবাদক প্রথিতযশা পণ্ডিত গৌর গোস্বামী, যদিও এই নামটাকে আমি ফুটেজ করে কখনো ইউজ করিনি,
করিনি। আর তাছাড়া মানে এটা না খুব একটা অ্যাপ্লিকেবল নয়, কারণ তিনি না সো কল্ড পপুলার নয় তো, ফলে এটাকে আমার মানে ফুটেজ করে এমন কিছু লাভ হয়, ঠিক। বরঞ্চ হয়তো একটু অ্যান্টি কিছু হয়ে গেছে ইমপ্রেশন, সেটা অজান্তেই হয়ে গেছে। তা আমি সেইভাবে ইউজ করিনি এটাকে। কিন্তু যেহেতু আমি ওনার ভাইপো এবং পিসিরা সবাই গান বাজনা করছে, আমি দেখেছি ছোটোবেলায় পিসিরা সবাই কম বেশি রেডিও আর্টিস্ট, জ্যাঠা সেজো জ্যাঠা রেডিও আর্টিস্ট, রেডিওতে চাকরি করতে যাচ্ছে ওই হাওয়াইন গিটার কাঁধে করে নিয়ে। এইটা আমার বাড়ির গ্রুমিং। এবং আমি বলি যে আমার ছোটোবেলায় বন্ধুরা আমার বাড়িতে এসছে, ও তোমার নাম কি, এই XYZ, আচ্ছা তোমার বাড়ি কোথায়, পিসিরা বা কাকারা বা আত্মীয় স্বজন জিজ্ঞাসা করছে তাকে। এবং সবশেষে যে প্রশ্নটা হবে, তুমি কি বাজাও? এবার সে কিছুই বাজায় না, তার দূর দূরান্তে ওরকম কোনো সম্পর্ক নেই। আমাদের যে ট্র্যাডিশন বাঙালি বাড়ির কিছু না কিছু হারমোনিয়াম তো অন্তত বাজাবে। এটা হারমোনিয়াম, তবলা, মেয়ে হলে হারমোনিয়াম, আমি জেনারেলাইজ করছি, মেয়ে হলে হারমোনিয়াম এবং ছেলে হলে তবলা, এ তো বাজাতেই হবে। তাছাড়া সেই কনসেপ্টটা তো তখন ছিলই। এবার এইটা এবার যে কোনো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, দোল পূর্ণিমা ইত্যাদি, যেহেতু আমাদের বাড়িতে গৌরনিতাই রয়েছে, মহাপ্রভু, দোল পূর্ণিমা ইত্যাদি উৎসব হচ্ছে বড় করে, সব পিসিরা কাকারা এসে এক জোট হয়েছে, সন্ধ্যেবেলা কিন্তু গান বাজনা হবে। একদম একদম। তবলা হারমোনিয়াম নিয়ে বসে পড়লো, আর আমার তবলা বাজাতে না দিলে, আমি আনতাবড়ি বাজাই যাই বাজাই, আমাকে যদি না দেওয়া হতো আমার ভীষণ রাগ হতো এবং আমি খুব রেগে যেতাম। এবং বাবার সাথে আমি তবলা বাজাতে পারতাম না, মানে আমার একটা ছবি আছে ছোটোবেলা, সেটা আমি দিয়ে দিতে পারি পডকাস্টে, সেটা হচ্ছে আমার তবলার যা হাইট আমারও তাই হাইট। আচ্ছা, তবলার মাঝখান থেকে মুন্ডুটা বেরিয়ে যায়। অসাধারণ। আমার দিদি গান করছে আর আমি বাজাচ্ছি, তবলা বাজাচ্ছি। তা আমার এইভাবে ছোটোবেলা শুরু হয়েছে। তাছাড়া মা কখনো মানে ফর্মালি ট্রেন নয়, কিন্তু মায়ের গলায় গান শুনেছি। মায়ের গলায় গান কিন্তু একটা খুব বাচ্চাদের ক্ষেত্রে খুব পেনিট্রেটিং জিনিস। কিন্তু এই মায়ের গলায় গান শুনেছি। বাবা নিয়ে বহু ক্লাসিক্যাল কনফারেন্সে গেছে। বাবা পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়ের ছাত্র ছিল সরোদে, বহু ক্লাসিক্যাল কনফারেন্সে গেছি। এটা এখন একটু গল্প কথার মতো শুনতে লাগে, কিন্তু এটা বাস্তব। আমি জাকির হুসেনের কোলে বসেছি। আচ্ছা, আমি কুমার বোসের হাতুড়ি, তবলার হাতুড়ি নিয়ে খেলা করছি, বাও যায় কেউ কোনো, ঠিক আছে যা, বাচ্চা ছেলে। অ্যাকচুয়ালি কি, এই যে তুমি বললে 5-6 বছর, 6-7 বছর, এই সময় ওই ওই এনভায়রনমেন্টের মধ্যে যে মানুষ হয় বা যে ওই মাহলে যে মানুষ হয়, তার কিন্তু অবচেতন মনে ওগুলো গাঁথতে থাকে। সে হয়তো তখন গান বাজনাটা শুরু করেনি হয়তো, কিন্তু মনের মধ্যে কোথাও ওই জিনিসগুলো গাঁথতে থাকে, যেটা পরবর্তীতে যখন বাইরে বেরিয়ে আসে তখন সে হয়তো বাজাচ্ছে বা গাইছে, কিছু একটা কোনোভাবে ইনভলভ হয়ে পড়ছে। 100% একদম এইভাবে ছোটবেলা শুরু। প্রচুর কিছু আছে, মানে ওই ক্লাসিক্যাল কনফারেন্স দেখতে যাওয়া, এবং ক্লাসিক্যাল কনফারেন্সে দেখতে যাচ্ছি বাচ্চা, আমি তখন কি বুঝছি, কিছুই বুঝছি না, কিন্তু ওই জিনিসটা কোথায় ইম্পোজ হয়ে যাচ্ছে। ঠিক 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 ঠিক, ওটা গেঁথে যাচ্ছে মনে। অবভিয়াসলি আমার গান বাজনা করার ফুল ক্রেডিট টু বাবা মা। এছাড়া আমি বলবো আমার ছোটবেলায় একজনের কন্ট্রিবিউশন, ভৌগোল কাকু, আমার পাড়াতে তো একটা, তিনি ছোটবেলায় নিয়ে আমাকে না বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মনীষীদের বাড়িতে, আমাদের নর্থের যে জায়গাটা আমি থাকি, আশেপাশে স্বামীজির বাড়ি, একটু দূরে গেলে স্বামীজির বাড়ি, একটু পাশে রবীন্দ্রনাথের বাড়ি, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এইসব বাড়ি নিয়ে যাচ্ছে, তার ইতিহাস বলছে। এটা একটা খুব বড় পাওয়া অ্যাকচুয়ালি, এটা তো মানে অনেকেই পায় না। তোমার এটা একটা খুব বড় জায়গা যে তুমি এটা পেয়েছো। একটা বয়সে মনে হয়েছিল ধর কি হবে, এতে কি পয়সা পাওয়া যায়, কিন্তু এখন বুঝতে পারি সব কিছুর একটা রিয়েলাইজেশনের বয়স আছে। রবীন্দ্রনাথ যেরকম রবীন্দ্রনাথ, একটা 6 বছর ছেলের জন্য আমার একটা 60 বছরের বুড়োর জন্য
রবীন্দ্রনাথ সেমনিভাবে সব কিছুরই একটা রিয়েলাইজেশন আছে। না সেইটাই, তুমি রবীন্দ্রনাথের কথা যখন উঠলো আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, মানে আমি যেরকম ছেলেবেলা আমার মা দক্ষিণী থেকে গান শিখেছিলেন আর কি, মাকে আমি অনেক দিন হারিয়েছি, তখন আমাকে টেনে টেনে রবীন্দ্র সবাই শিখতে আসতো মার কাছে, মা টেনে টেনে আমাকে বসাতো, দেখ আমি মাইকেল জ্যাকসন শুনি, এসব আমার হবে না। হ্যাঁ, আমি পালিয়ে যেতাম। মা তখন বলতেন যে একদিন বুঝবি রবীন্দ্রনাথের মর্ম, যেদিন বুঝবি। সে আমি রবীন্দ্রনাথ মানে বুঝতে শিখলাম বোধহয় 35 বছরের পর থেকে। তখন আমি দেখছি এ কি কেলেঙ্কারি ব্যাপার, মানে এ তো মানে আমি যা ভাবছি তাই লিখেছেন উনি, মানে কি অদ্ভুত ব্যাপার, মানে আমি তখন রিয়েলাইজ করলাম। তো জায়গাটা সেটাই যে রিয়েলাইজেশন যখন হবে তারপর থেকে এখন তো রবীন্দ্রনাথ ছাড়া বাঁচতেই পারি না আমরা। তো এইটাই আর কি। তোমার এবার তাহলে আমি জিজ্ঞেস করি তোমাকে, তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা কবে থেকে শুরু হলো, বা তুমি সেটা নিলে বা নিলে না, সেটা যদি আমাদের বলো দর্শকদের জন্য। আমার একটা মানে ভীষণই একটা মানে আমার নিজের মধ্যে আমার নিজের একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আর কি। প্রথমে হয়তো ওই বললাম ইন্ডিয়ান ক্লাসিক্যাল বাড়ি, এবং তারপরে বাবার সাথে তবলা সঙ্গত করতে বসে পড়ছি। আমি দেখেছি একজন অ্যাকম্পানি করে, আমি কিচ্ছু জানি না, হোয়াট ইজ ধা ধিন ধিন্দা কিচ্ছু জানি না, বাবার সাথে সঙ্গত করতে বসে পড়ছি, এবার উল্টো পাল্টা বাজাচ্ছি। বাবা প্রথম দিকে একটু মাত্রা শেখাবার চেষ্টা করেছিল, ভীষণ অসভ্য ছেলে আমি, শিখিনি, আমি বেশি শিখিনি। আমাকে যখনই কিছু এটা আমার মনে হয় এখনো আছে এই রোগটা, আমাকে যখনই কিছু ডিসিপ্লিন কথাটার সাথে অ্যালার্জি আছে। আমাকে যখনই কিছু বাধ্যতামূলক ধরে বেঁধে বসালে খুব গন্ডগোল, মুশকিল আছে, আমি হবে না। আমি যদি নিজে মনে করি যে করবো তাহলেই করবো। বাবা বললো যে না বাবা এটা এরমভাবে মানে এরমভাবে বাজাস না, মানে তুই একটু শিখে বাজা। তখন আমাদের পাড়ার একজন তবলা বাদক ছিলেন, তার কাছে ভর্তি করলেন, খুব ভালো লাগলো আমার তাকে। আমি তার লেসেন্স খুব ভালো করে প্র্যাকটিস করতে আরম্ভ করি। দুর্ভাগ্য তিনি খুব সামান্য দিনের মধ্যেই মারা গেলেন। ব্যাস, আমার গুরুটা একটা ভীষণ উন্নাসিকতা আছে, আমি গুরু ঝট করে কাউকে মানি না, দুম করে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করি না, কিন্তু যাকে করি তাকে করি, কিন্তু এবার তিনি মারা গেলেন, তারপরে এবার গুরু নেই। বাবা বলছে তো তবলা শিক্ষাটা বন্ধ হয়ে যাচ্ছে, এ করছে। আমিও তখন একটু উড়ে উড়ে বেড়াচ্ছি, একটু বড় হচ্ছি আস্তে আস্তে। এবার আস্তে আস্তে আবার আমি ক্রমাগত এদিক ওদিক অনেক গুরু টেস্ট হলো, অনেকের কাছেই যাচ্ছি, 2 দিন শিখছি, 4 দিনের দিন পালিয়ে আসছি। মা ইন দি মিন টাইম, মায়ের খুব ইচ্ছে যে মানে ছেলে তবলা বাজে, মানে গান করবে, মায়ের যেরকম থাকে। তুমি কোন ক্লাসে তখন? ওই 3-4 হবে, 3-4, হ্যাঁ ওইরকম। মায়েদের যেরকম ইচ্ছে গান, তো মা গানের ভর্তি করলো, এরকম ইমন রাগ টাগ শিখলাম আর কি, একটু গানের রেয়াজ করতাম। দিদি খুব ভালো গায়, দিদির সাথে গান করতাম, বসে রেয়াজ করতাম। দিদি ভাই ইয়ে মানে রেয়াজ করতো, আমিও রেয়াজ করতাম, কখনো কখনো তবলাও সঙ্গত করতাম। এবার দিদি ভাই কিন্তু আমার জীবনের একটা বড় রেভলিউশন। এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে একজন দিদিভাই আর একজন আমার জাতুতো দাদা বাবুদা, এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল বাড়ির থেকে একদম টার্ন অ্যারাউন্ড আর ফাঙ্ক অ্যান্ড সোল নিয়ে জীবন কাটাচ্ছি। কেন? কারণ এই দিদিভাই কিন্তু আমাকে মানে সেই সময় মানে ইট ইজ লাইক মেজর ক্রাইম। আমাদের বাড়িতে ইন্ডিয়ান ক্লাসিক্যালের বাড়িতে হিন্দি গান বাজনা চলছে ক্যাসেটে বা এলপিতে, এটা এই কি, এটা অপসংস্কৃতি হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে। তো বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর দিদিভাই চালাতো। ফার্স্ট ক্যাসেট দিদিভাইকে ভাই ফোটায়, সেটা তো আমি গিফট করছি না, অ্যাকচুয়ালি মা কিনে দিচ্ছে, আমি দিদিভাইকে দিচ্ছি। ঠিক। কায়ামত সে কিয়ামত তক, সাথে ডুয়াল ক্যাসেট, সাথে ওয়াক্ত কি আওয়াজ। ওই যে ওয়াক্ত কি আওয়াজের সম্ভবত বাপিলারি মিউজিক ডিরেক্টর ছিলেন, ওই যে গ্রুভগুলো ওটা অ্যাট্রাক্ট করতে আরম্ভ করতে। এবার জাতুতো দাদার কাছে যাচ্ছি, নতুনত্ব। জাতুতো দাদার ঘরেতে যাচ্ছি, জাতুতো দাদার ঘরে গিয়ে তোছনছ করছি, এটা জানছি ওটা জানছি, জেঠিমা জেঠু কিছু বলতো না, তো ভীষণ আদর দিত আর কি। আর জাতুতো দাদা চালাচ্ছে তখন মাইকেল জ্যাকসন ডেঞ্জারাস, অ্যাবা, তারপরে ধরুন ওই তারপরে ওই বিজিজ, তারপরে হিন্দির মধ্যে ডান্স, হ্যাঁ, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী তখন নাচছে।
তারপরে প্রথম সিনেমা হলে গিয়ে মানে কোনো মাছি টাছির সাথে সিনেমা হলে গিয়ে প্রথম ছবি দেখা ডান্স। আর সেইখানে ওই শক্তি কাপুর ওই ড্রামস বাজাচ্ছে, আরে সাবাস, সাংঘাতিক। হ্যাঁ, আর তো মানে একটা বিরাট ব্যাপার হচ্ছে, আমি এইটা করবো, আমি এইটা আমায় করতে হবে। একদম। তখন ওই ওই যে ঢুকলো মাথায়। এবার আমাদের কি ছিল, আমাদের বাড়িটা বিরাট 4 মহলা বাড়ি আর কি, মানে বিরাট উঠোন, বিরাট ঠাকুর দালান, এরম গোল করে, যেরম আগেকার বাড়ি, জমিদারি বাড়ি, এখন তো ভেঙে ফ্ল্যাট হচ্ছে দেখি। তো আমাদের ঠাকুর ঘরের পেছন দিকের একটা জায়গা ছিল, সেখানে গাছপালা, বাগান টাগান, একটু জঙ্গলা জমি, সেখানটা যেত না। আমার ওইখানটাই ছিল আমার সব থেকে প্রিয় জায়গা, মানে ওই যে একান্ত নিজের জায়গা। নিজের জায়গা মানে ওখানটা আমি মানে সম্রাট ওখানে, মানে ওই মানে বিছে কামড়েওছে আমার মনে হয়, আমার ভুল না, বিছে ফিছে পিঁপড়ে কামড়েওছে আমার, ঠিক আছে। কিন্তু আমি কিছু তোয়াক্কা করছি, আমি ওখানেই যাবো। হ্যাঁ, ওই জায়গাটা, ওই গাছের তলা, ওই জঙ্গল, ওটা আমার রাজত্ব। এবং রাজত্ব, কারণ তখন আমাদের সকলের একটা ফ্যান্টাসি ছিল মহাভারত, সকালবেলা রবিবার সকালবেলা মহাভারত, পড়াশুনো শেষ করে স্নান টান করে পারমিশন নিয়ে এবার মহাভারত দেখতে বসা। হ্যাঁ, এবং মহাভারতের ওই যে যুদ্ধ, তো আমার ওখানে কিন্তু আমি গাছের ডাল ফাল কেটে ফেটে তলোয়ারও বানিয়েছি। হ্যাঁ, সে তো আমরা সকলেই বানিয়েছি, ধনুক তলোয়ার করেছিলাম। আর তার সাথে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার ওই ড্রাম কিটটা। আর তখন এরকম নয়, এখন তো আমি দেখছি আমার ছাত্ররা প্রো মার্কের স্ট্রিক ইউজ করছে। আমি খারাপ বলছি না, আমি বলছি আমাদের কাছে ভাবাই যায় না। আমরা তো সোজা লালবাজারে গিয়ে একেবারে, তাও সেই স্টিকটা ব্যাকা। হ্যাঁ, ওটা ওই মানে দেখে দেখে বেছে বেছে কিনতে হতো আর কি, বেছে বেছে কিনতে হতো। এবার আমি কি করলাম, ওই তখন ওই ঘিয়ের টিন, দুধের টিন, গাছের ডালেতে, মানে আমি ড্রাম কিটের স্ট্রাকচারটা বুঝতাম না। আর বেসিক্যালি ড্রাম কিটে আমরা যদি মানে লিনিয়ারলি দেখি, ড্রাম কিট না টমসটা বেশি দেখা যায়। ঠিক তাই, ঠিক আছে। আমি গাছের ডালেতে ওই দুধের ডাল, ওই দুধের টিন, ঘিয়ের টিন, ওইগুলোকে বাঁধতাম। ঠিক, ওগুলো ওগুলোই টম। আর ওটা দিয়ে আওয়াজ অ্যাকচুয়ালি বেরোচ্ছে, কিন্তু প্যাং প্যাং অবভিয়াসলি, বা কিছুই বেরোচ্ছে না, ঠ্যাক ঠুক। আমার বেরোচ্ছে আমার বেরোচ্ছে ওটা। তাই হতো তো। এবং একদম দিদিভাই যখন গাইছে কোনো একটা হিন্দি গান বা কিছু, আমার স্কুলের সুটকেসটা নিয়ে তাতে বাজাতো। কিন্তু আমার ভীষণ আফসোস ছিল যে আমার ওই আওয়াজটা কেন বেরোচ্ছে না, ওইটা কেন হচ্ছে। তো আমার প্রথম নিকো পার্ক তখন ছিল ঝিলমিল, একদম মনে আছে, একদম মনে আছে। ঝিলমিলে ঘুরতে নিয়ে গেছে আমার পিস্তুত দিদি, ওখানে একটা ছোট্ট ড্রাম কিট দেখতে পেয়েছি আমি। এইটাই তো সেই আমার স্বপ্নের জিনিসটা, ঠিক এইটা আমার চাই। প্রায় শুয়ে পড়েছিলাম রাস্তায় কেঁদে কেটে। আমার পিস্তুত দিদি এসে মাকে অভিযোগ করেছিল, একে নিয়ে আর কোনোদিন আমি যাবো না কোথাও ঘুরতে। খুব কান্নাকাটি করেছিলাম, ওটা আমার চাই, আমার যতটুকু আবঝা মনে পড়ে। মা কিন্তু ওটা আমায় কিনে দিয়েছে, এবং ওইটা কিনে দেওয়ার পর আমার পড়াশোনা বদলে গেল। মা ভীষণ রেগে গেল, মা বললে এইটা আমার খুব ভুল হয়েছে তোকে করা। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ড্রাম কিট। এই প্রথম ড্রাম কিটের যে অনুভূতি, সেটা আমি আগে একদিন তোমার সাথে আলোচনা করছিলাম যে আমরা স্কুলে ক্লাস 8-এ থাকতে 5-6 জন প্রথম ড্রাম কিট কিনি, সেটাও সেকেন্ড হ্যান্ড, 600 টাকা দিয়ে। তখন ওই ছাউনিটা ছিল চামড়ার ছাউনি, এবং 5 জনের মধ্যে ডিসাইড হয়ে গেল কার বাড়িতে ওটা কদিন করে থাকবে। 1, 2 হচ্ছে প্রত্যেককে ওই 100 কত টাকা করে, আমি অঙ্কে খারাপ, 5 দিয়ে ভাগ করলে 600-কে যা হয়, 100 কত টাকা করে ওই প্রত্যেককে দিতে হবে। এবার সেটা বাবারা আবার আমাদের হাতে দেবে না, তখন ওটা 100 টাকার অনেক ভ্যালু। তো একটা জেনারেল চিঠি করা হলো, যেটা সবার বাবাকে লিখে, যে এই মানে যাতে, তখন তো ফোন টোনের ব্যাপার ছিল না, যে সম্মতি, সব বাবারা সই করলো যে হ্যাঁ আমিও 100 এত টাকা দিলাম ছেলের হয়ে, আমিও দিলাম। সেইটা দিয়ে ওই 600 টাকা দিয়ে ড্রাম কিটটা কেনা হলো, এবং সেই আমাদের প্রথম ড্রাম কিট। এবং যার বাড়িতে থাকতো বাকি 5 জন তার বাড়িতেই, সবটা মানে 4 জন তার বাড়িতেই। হ্যাঁ, সবসময় ওভাবেই করেছি আর কি। এগুলো খুব
প্রথম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আসা, আমি যখন প্রথম যেবার একটা ট্রিপল কিনলাম লালবাজার থেকে, রাতের বেলা সকালবেলা সারাক্ষণ বাজিয়ে যাচ্ছি, ঠিক টিউন আসছে কিনা হাত দিয়ে টেনে মারছি, দেখছি, ফলো করছি। তো এই জিনিসগুলোর অনুভূতিটা আলাদা একদমই। আচ্ছা, আমরা এগোতে এগোতে আমরা তো আলোচনা করবই, মানে আমাদের খুবই জমে উঠেছে আলোচনা। আমরা দর্শক একটা গান শুনি, কারণ ও তো নিজে গান বানায়, গানের কারিগর, গান লেখে, গান কম্পোজ করে। তো আজকে ওর থেকে অনেকগুলোই শুনবো। তো ওর গানগুলো খুব ইউনিক, ও যেরম যেরম মনে করছে সেরম সেরম শোনাতে শোনাতে যাবে গল্পের ফাঁকে। চন্দ্র, একটা গান হোক। হ্যাঁ হোক। এই গানটা কম্পোজ করেছিলাম আমার বাবার চলে যাওয়ার পর। বাবার চলে যাওয়ার পর আমি বাবা হয়ে গেছি, আর বাবাও পিতৃবিয়োগ হয়েছে। তার আগের বছর আমার ছেলে হয়েছে, তারপর বছর মানে 2017-তে ছেলে হয়েছে, আর 2018-তে বাবাকে হারিয়েছি। এবং আমি তখন ওই অ্যারাউন্ড 36 বছর বয়স আমার। আমি তখন ভাবছিলাম যে বাবার শেষ দিকে না বাকরুদ্ধ হয়ে যায়, মানে বাবার শেষ দিকে কথা বলতে পারছিল না, কি কষ্ট হচ্ছিল এক্সপ্লেন করতে পারছিল না। আমার সেইটা এখনো আমাকে তাড়া করে দেয়, সেই কষ্টটা। আমি ভাবছিলাম এইটা তো আমার হবে। তো আমি আমার ছেলের উদ্দেশ্যে বলছিলাম, আমি গেয়ে শোনাই যেটা আর কি। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এই গানটা, এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই গানটা গুগলে সার্চ করে দেখতে পারো। এই গানটা প্রথম সাম্বাতে বাংলা গান। ও রিয়েলি? আচ্ছা। যেহেতু আমার ল্যাটিন আমেরিকান মিউজিক নিয়ে চর্চা, তো আমি এই গানটা সাম্বার করে বানিয়েছিলাম। গানটার নাম কি তুমি একবার বলে দাও? বছর 30 পরে। বছর 30 পরে। দর্শক, যদিও সাম্বার প্রপার গিটারিংটা আমি করতে পারবো না, যারা যারা আমার গুরু ভাইরা দেখবেন তারা আমার খবর করবেন, কিন্তু আমি অ্যাপ্রক্সলি বাজাচ্ছি। হ্যাঁ, অ্যাটলিস্ট গ্রুভটা থাকবে। আজ থেকে ধরো বছর 30 পরে, যেদিন কমবে ব্যথা, ভুল হবে বারে বারে, সেদিন বায়নাগুলো বড় হবে চালছিল, শিখবো নতুন করে, নতুন হব কি করে, আবার যখন হবে স্মৃতির রোমন্থন, কিছু কাছে আছে আর কিছু ছিল প্রিয়জন, ধরে যাবে গলা আর চলবে চোখের জল, শিখবো তখনও চেনা অচেনা হলো কি করে, ধুলো ভরা করেও তাকে জমবে পাণ্ডুলিপি, শুনবে না এই গান পুরনো এ স্বরলিপি, স্মৃতিগুলো ঘেটে ঘেটে ঢিলে ঢালা তল পেটে, কোচকানো চামড়ায় লাল হওয়া পাতা প্রীতি। আমার গানগুলো অ্যাবসলিউটলি গল্প, একটা অ্যাবসলিউটলি গল্প। আমার গানগুলো ধুলো ভরা কোনো তাকে জমবে পাণ্ডুলিপি, শুনবে না এই গান পুরনো হবে এই স্বরলিপি, এই স্মৃতিগুলো ঘাঁটবো, স্মৃতিগুলো ঘেটে ঘেটে ঢিলে ঢালা তল পেটে, তখন পেটটা ঢিলে হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, ঠিক। কোচকানো চামড়ায় লাল হওয়া পাতা প্রীতি, ওই লাল হওয়া পাতাগুলি আমার সঙ্গ হয়ে থাকবে তখন। দেখুন ভাবি, তা আমার গানটার শেষ লাইন হচ্ছে, হঠাৎ যেদিন ধর চলে যাব সব ছেড়ে, দেখবো ওপার থেকে তোকেই দু চোখ ভরে, থেকে যাবে সুরগুলো স্মৃতিরা জ্বালবে আলো, সেদিনও থাকবো বেঁচে চেনাই গান ধরে, সেদিনও থাকবো বেঁচে চেনাই গান ধরে। অসাধারণ অসাধারণ অসাধারণ। যা বলার তুমি বলে দিলে আর কি, মানে যেটা যেটা হয়তো তোমার বাবাও তোমাকে বলে গেছে, সেটাই তুমি ছেলেকে বললে। এই তো বাবার কথা তো হচ্ছিল। একদম একদম। জেনারেশন আফটার জেনারেশন গোজ দিস ওয়ে। একটা কথা বলো, একটা কথা বলি আপনাদেরকে, দর্শকদেরকে। সহজ পাঠের গপ্প, আপনারা সবাই দেখেছেন সিনেমাটা, খুবই নামকরা একটি বাংলা সিনেমা। সহজ পাঠের গপ্পে কিন্তু মিউজিক ডাইরেকশন চন্দ্রর ছিল। চন্দ্র, সহজ পাঠের একটু অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা কি বলবো, একদিকে খুব থ্রিলিং,
আবার একদিকে খুব যুদ্ধ। থ্রিলিং কারণ আমি প্রথম থেকেই মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর হতে চাই। আমার মিউজিক ডিরেকশনস এইটা ইন্সপিরেশনটা কোথার থেকে এলো আমি ঠিক বলতে পারবো না। তবে আমার জ্যাঠামশাই পণ্ডিত গৌর গোস্বামীর কথা বললাম, উনি মিউজিক ডিরেক্টর হিসেবে অনেক কাজ করে গেছেন। ওড়িয়া সিনেমার 50 এবং 60 দশকের পুরো ভাবধারাকে চেঞ্জ করে দিয়েছিলেন উনি। ওড়িয়াস ফিল্ম মিউজিকের এস পল আর জি গোসাই বলে ওদের দুজনের ছদ্মনাম, দুজন মানে আনন্দ মিলিন জাতিন লালিতের মতো আচ্ছা দুজন মিউজিক করতেন সেই সময়। প্রচুর এলপিস আছে, ইপিস আছে, সেগুলো বেরিয়েছিল সেই সময়, কার ম্যাক্সিমাম কলম্বিয়া রেকর্ডস আর ইনরেকো রেকর্ডস থেকে। তো সেই গল্প আমাদের উঠোনেতে বিরাট করে রিহার্সাল হতো, বিরাট অর্কেস্ট্রা নিয়ে লাইভ রিহার্সাল হতো। সেই গল্প বাবা, জ্যাঠা, পিসিদের কাছে শুনেছি। এইটা ইন্সপায়ার করেছিল কিনা আমি জানি না। প্লাস আমাকে একজন ভীষণ, এটা মানে আমার মনে হয় সঙ্গীত জগতে আসা অনেকজনকেই এটা ইনি ইন্সপায়ার করেছেন। তারা দুজন মূলত, এক হচ্ছেন পঞ্চমদা আরডি বর্মন, আর একজন সলিল চৌধুরী, ভীষণভাবে ইন্সপায়ার করে। এবং এই যে যখন মিউজিক্যাল অ্যানালিসিসে যা হচ্ছে, উফ কি দেখেছিস, কটা লাগিয়েছে, উফ শ্যুটটা কী করেছে, আমি এইটা তো হেভি থ্রিলিং ব্যাপার, মানে এইটা আমার তো আছে, আমি তো পারি, মানে আমরা ছোটবেলায় খেলতে খেলতে অনেক গান বানিয়েছি, মানে আমি বানিয়েছি, কারেক্ট এগুলো মনে নেই হয়তো, কিন্তু এটা তো আমি পারি, এটা তো আমি করতে পারি। কবিতা আসছে, কবিতা লেখার এই ধারাটা আমার বাবার থেকে পাওয়া একদম। কবিতা আসছে, কবিতা লিখছি, সেটা সুর আসছে, সুর করছি, এবং প্রথম থেকেই মনে হতো একটা, যে আমার সুরগুলো আমি লোকেদের শোনাবো, মানে আমার সুর সবাই শুনবে, আমার সুর ক্যাসেটে শুনবে, আমার কম্পোজ করা গান। এইখান থেকে একটা মিউজিক ডিরেকশন। এবং সহজপাঠের গল্প আমি অপ্রাসঙ্গিক বলছিলাম, 2017-তে আমার ছেলে হয়, 2017-তেই সহজপাঠ রিলিজ হয়। ওই 16 শেষ দিকের থেকে আমি মনে হয় কাজটা পাই। আমি তার বহু বছর আগে থেকে কিন্তু আমি মিউজিক ডিরেকশনস করবো বলে এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে বেড়াচ্ছি। আমি চিন্তা করলাম যে শান্তনু মৈত্র থেকে বড় বড় মিউজিক ডিরেক্টর যারা ছিলেন তাদের কেরিয়ার স্টার্ট, দেবজ্যোতি মিশ্র, একদম তাদের কেরিয়ার স্টার্ট হয়েছে জিঙ্গেল দিয়ে। তা আমি বললাম যে তাহলে আমি জিঙ্গেল করি, কেউ আমাকে বিগ ফিল্ম কেন দেবে, আমি একটা কাঁচা ছেলে, তা আমি জিঙ্গেল করি। জিঙ্গেল করতে গিয়েও লোকে দেয় না। সে তো বহু এরম জায়গায় গেছি, বহু অ্যাড এজেন্সিসে, তারা নিজেদের অ্যাড আমাকে দেখাচ্ছে, দেখো অ্যাড কীরকম হয় দেখেছো, এরকম হয়। আমি না, হ্যাঁ বুঝলাম, মানে ওরা বলতে চাই যে তুমি এটা নাথিং, গুড ফর নাথিং, অ্যাড হতে হবে এরকম। আরে ভাই অ্যাড হতে হবে ওরকম, তো আমি কি করবো, আমি তো মিউজিক বানাই। সেই ডাইরেকশন মানে শিল্পী এসছে তার স্বকীয়তা নিয়ে, কিন্তু আমি তাকে বলে দিচ্ছি তোমায় কি করতে হবে। এবার আমি দেখলাম না, ঠিক আছে চলছে, আমার তো নেভার এন্ডিং স্ট্রাগল চলছে, মানে যে কোথায় কোথায় লোকে ওখানে যা দেখা কর, তোখানে যা দেখা কর, গেছি, কেউই কাজ দেয় না। তো বিড়ালের গলায় শিখেছে না কি বাংলায় প্রবাদ আছে, সহজপাঠের গল্প। আমার বন্ধু রাজ, আমি ওর প্রতি কৃতজ্ঞ এটার জন্য। আমার বন্ধু রাজ ও মানস মুকুলের এই সিনেমাটার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে জয়েন করে। ডাইরেক্টর ছিলেন মানস মুকুল হ্যাঁ পাল। হ্যাঁ। হুম। এখানে আবার একটা দর্শকের ও দেখেছো লবিবাজি, না লবিবাজি না, অ্যাকচুয়ালি বলছি এরা মানে আইদার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি হয় লবিবাজি নয় নেপোটিজম, এটা দিয়েই তো চলে। তো ধারণাটা ভুল না, ঠিক আছে, না লবিবাজি নয়, সেটা হচ্ছে যে সহজপাঠের গল্প। এবার আমি সহজপাঠের গল্প যখন ও শুটিং করছি, তখন এই চন্দ্র জানিস এখানে আজকে অমুক শ্যুট হলো, তমুক শ্যুট হলো, এগুলো ও 3 করে আমাকে গল্প করতে হয়, আমি শুনতাম। আমি প্রথম থেকে জানতাম এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত শুট করছে, তা আমি অবভিয়াসলি আমি কেন ইন্টারেস্ট দেখাবো এটা। তো সাডেনলি একদিন দুপুরবেলা আমি ক্লাস করাচ্ছি, তখন আমার স্টুডেন্টসের নিয়ে আমার বন্ধু ফোন করে যে আমার মানুষ বলছে ও ইন্ডিয়ান প্যানোরামাতে ছবিটা টিজার পাঠাবে,
তো ও একটা যে কোনো একটা ডাউনলোডের মিউজিক লাগিয়ে দিতে চাইছে, ফোক মিউজিক, কিন্তু আমি বারণ করেছি চন্দ্র, কারণ কপিরাইট ইস্যু হয়ে যাবে। ঠিক। তুই কি কিছু বানিয়ে দিতে পারিস? পয়সা দেবো। তুই কত পয়সা নিবি বল? আমি কতক্ষণ? 30 সেকেন্ড মতো। আমি দিস, যা দিবি দে। তো আমি তোকে তাহলে ক্লিপটা পাঠাচ্ছি, মানে ছোটো 30 সেকেন্ড ক্লিপটা পাঠাচ্ছি। ঠিক আছে, পাঠা। আচ্ছা দেখ 30 সেকেন্ড ক্লিপ, স্ট্রাগল করে যাচ্ছি আর 30 সেকেন্ড ক্লিপ দিচ্ছে। হ্যাঁ হারা, পাত্তাই করি না, আমি ক্লাস করাচ্ছি। আবার কি করে, কী রে বাঙালি, ধর ক্লাস করাচ্ছি, রাখ, পড়া হবে, দেখা যাবে। এবার ক্লাস টাস করিয়ে খেয়ে দিয়ে দুপুরবেলা অবসরে দেখি কী পাঠিয়েছে। আমি যে ছবিটা ওর শুটিংয়ের ডেসক্রিপশনে কল্পনা করেছিলাম, অনেকটা ওই রকমই ছবিটা দেখছি, মানুষের রাফ কাটটা, চলো না। তো আমার সাডেনলি এই শ্যুটটা এলো। ছোটোবেলা সারল্যত্ব, মাছ ধরতে যাওয়া, ঠিক আছে, গাছের ফল পেড়ে খাওয়া, ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি। ধান উপর দিয়ে যাওয়া, এরকম একটা ছোটোবেলা খানিক খানিক করে আমার কেটেছে। কিন্তু বেড়াচাপা, বসিরহাট যাওয়ার লাইনে পড়ে বেড়াচাপা, চন্দ্রকেতু গড়, ওখানকার বিখ্যাত, একদম চন্দ্রকেতু গড়, বাবা। ওখানে আমার দেগঙ্গা। দেগঙ্গা, ওখানে আমার এক মামার বাড়ি আছে। ওখানে ছোটোবেলায় আমি বহু দিন কাটিয়েছি। ওই বৈশাখ মাসে, কালবৈশাখীর সময় ঝড়ে আম পড়া, ওই আম কুড়োনো, আর ওই কলা গাছের বাগানে খেলা, ওই সময় আমার কিন্তু অনেক আছে। তো আমি কোথাও একটা রিলেট করতে পারলাম। তো আমরা বানালাম, পাঠিয়ে দিচ্ছি, আর দে ভাই আমার পেমেন্ট দে, ছাড় দা। তা আমরা বিশ্বাসে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, দিলে দিবি, না দিলে দিবি না, ছাড়, করে দিয়েছি। নেক্সট ফোনটা মানুষ আমায় করছে, বলছে, মানুষ বলছে, তুই কোথায় ছিলে ভাই, আমি এটাই চাইছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে মনে ভাবছি, তুমি যাই চাও ব্যাঙের মাথা, আমার তুমি আর কাজটা দেবে না, তুই চাইয়ে যাও, আমার কী আছে। তো হয়ে গেছে, ও ইফিতে পাঠিয়ে দিয়েছে, প্যানোরামাতে পাঠিয়ে দিয়েছে, ও স্ক্রিনিং হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে, সব হয়ে গেছে। ও ইন্দ্রদীপ বাবুর সাথে কাজ করার পুরো ব্যাকগ্রাউন্ড স্কোর হয়ে গেছে। ওই রকমই একটা দিন, কবে আমার মনে নেই, তা বেশ কিছু মাস বাদে একটা দিন আমাকে ওই আমার বন্ধুই ফোন করছে, চলো তুই বাড়ি আছিস? আমি হ্যাঁ আছি। মানস তোর বাড়ি আসছে। আমি কেন, মানুষ কেন আসছে? আচ্ছা আসুন। ঠিক আছে, বন্ধু বান্ধব কী আছে, মানুষ আর আমি প্রায় সময় বলছি, ঠিক আছে আসুন। সামহাও ইন্দ্রদীপদার কাজটা ওর ভালো লাগে। মানে এখানে না, আপনারা, আমি আবারও বলছি, আপনারা বিচার ঠিক করে নেবেন না যে ইন্দ্রদীপ বাবু খারাপ বা ভালো, আমি এটা বলছি, আমার সেই দৃশ্যটা নেই, উনি আমার থেকে অনেক সিনিয়র। সামহাও ওর ভালো লাগে, ঠিক আছে। এবার মানুষ আমায় বললো যে তুমি এই মিউজিকটা করো, অ্যান্ড ফ্রম দ্যাট ভেরি ডে আমার আর মানুষের স্ট্রাগল শুরু হলো। মানে সেই রাত্রির জাগা, দিনের বেলা না ঘুমানো, একটার পর একটা মিউজিক স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, আবার তৈরি করছি, আবার স্ক্র্যাপ হচ্ছে, আবার তৈরি করছি, এই করতে 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 লাস্টে ফাইনালাইজ হলো ফাইনালাইজ, তৈরি করলাম, তার রেস্ট ইজ হিস্ট্রি। হ্যাঁ, এবং আমি বলতে চাইছি, এই সিনেমাটাতে আমার বংশীবাদন কিছু কিছু জায়গায় আছে, কিন্তু বেশিরভাগটাই সুবীর দা বাজিয়েছে, সুবীর রায়, আমাদেরই ঘরের ছেলে, গৌর গোস্বামী, পণ্ডিত গৌর গোস্বামী ঘরানার ছেলে, পণ্ডিত সুবীর রায়, উনি বাজিয়েছেন এই পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা। আর বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড স্কোরের ওপরেই সিনেমা, এই সিনেমাগুলোতে তো গান থাকে না, দ্যাটস দ্য হিস্ট্রি অফ সহজ পাঠের। তোমার সহজ পাঠের গল্প খুব ইন্টারেস্টিং। তুমি যেটা বললে, সহজ পাঠের গল্পতে তুমি মিউজিক ডাইরেকশন করলে, তুমি প্রচুর ভালো মিউজিক আমাদেরকে শোনালে গল্পের মধ্যেই। তারপরে তোমাকে আর আমরা পেলাম না কেন?
তারপরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও তো প্রচুর কাজ হলো ভালো ভালো, তো কোথায় গিয়ে আটকে গেল, বা মানে আমরা কি তোমাকে সামনে পাবো, পেলাম না কেন, এর ওপর যদি তুমি একটু বলো আমাদের। এটা না আমি না ঠিক বলতে পারবো না, তবু আমার কাছে অ্যানালিসিস করে যে কারণগুলো এসছে তার মধ্যে অন্যতম কারণ ব্যাকগ্রাউন্ড স্কোর করা মিউজিক ডিরেক্টর, এবং তার জন্য অ্যাওয়ার্ডেড, আমি ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিলাম এবং WBF যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট ব্যাকগ্রাউন্ড। একদম একদম। কিন্তু আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড স্কোর, যেহেতু লিরিক্যাল সং নেই, মানুষ আমাকে নোটিশ করে। আর ইন্ডাস্ট্রি পুরোটাই নোটিশের ওপর চলছে। ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা নেপোটিজম হতে পারে, কেউ কারোর বিখ্যাত বাবার বিখ্যাত ছেলে হতে পারে, সেটা হঠাৎ করে হিট হয়ে যাওয়া বিখ্যাত বাবার অখ্যাত ছেলেও হতে পারে। হঠাৎ করে হিট হয়ে যাওয়া কোনো গান হতে পারে। কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাই পরিচিতি সম্মান, পরিচিতি পয়সা সম্মান, আদারওয়াইজ ইউ আর নাথিং। এবার যেহেতু ব্যাকগ্রাউন্ড স্কোর জিনিসটা এখানে ইম্পর্টেন্স পায় না, কজন আমরা এখানে যারা রয়েছে সবাই রয়েছে, কজন ব্যাকগ্রাউন্ড স্কোরকে শোনে মন দিয়ে? ঠিক ঠিক। এবার এখানে কন্ট্রোভার্সি আসতেই পারে যে হ্যান্সিমার, তাহলে কেন হ্যান্সিমার? আরে ভাই, হ্যান্সিমার হয়েছে বিদেশ। এক, দুই, হ্যান্সিমারকে যে মানে মানে সে মায়ের পেট থেকে হ্যান্সিমার হয়নি, কিন্তু সামহাও হ্যান্সিমারকে, এখান থেকে একটা কথা আসে প্রডিউসার, সেই প্রডিউসার কিন্তু হ্যান্সিমারকে হ্যান্সিমার বানালো। মানে এরকম হলো, প্রিয়ঙ্কর তুমি একটা কাজ করো, তুমি আমার সিনেমায় মিউজিক করো, পয়সা পেয়ে গেছো, হয়ে যায় টাটা। এবার কোনো ইন্টারভিউতে প্রিয়ঙ্কর নেই, কোনো, যদি আমি এটা বলতে হয়, ঠিক ঠিক ঠিক, এটা খুব পার্টিনেন্ট। হ্যাঁ, প্রত্যেক ইন্টারভিউতে মানুষ আমাকে ডেকেছে, কিন্তু এটা আমি বলতেই হয়। কোনো ইন্টারভিউতে প্রিয়ঙ্কর আর নেই, কোনো জায়গায় কোনো পোস্টার যে সেইভাবে নেই। এবার প্রডিউসার কিন্তু হ্যান্সিমারকে হাইলাইট করেছে, করেছে। কুইন্সি জোন্স না থাকলে মাইকেল জ্যাকসন হতো না। অ্যাবসলিউটলি, এটা আমরা সবসময় আলোচনা করি, কুইন্সি জোন্স না থাকলে মাইকেল জ্যাকসন হতো না। পরিষ্কার কথা। একদম এবার একদম। এইখানে হয়ে গেছে কি, ব্যাকগ্রাউন্ড স্কোরকে এরকম বহু মেসেজেস এসছে আমার কাছে ফেসবুকে যে আমরা সহস্বরের ওপর মিউজিকটাকে আলাদা করে কী করে শুনতে পারবো। এখানে মানুষ মুকুলের ঔদাসীনতা, বা ডাইরেক্ট বলছি, মানুষ খারাপ ভাববে, সেটা হচ্ছে মানুষ মুকুলের ঔদাসীনতা। মানুষ একটা বড় এক্সপেকটেশনস করে বসলো যে একটা বড় রেকর্ড লেভেল এই মিউজিকটা কিনলো না, এবং এই মিউজিকটা রিলিজ হলো না। এই মিউজিকটা যে রিলিজ হলো না, লাস্ট পর্যন্ত কি হলো, তার বহু বছর বাদ আমি ইউটিউবে ছেড়ে দিলাম মিউজিকটাকে। আলটিমেটলি কী হলো, কটা আমার ভিউজ হয়েছে, সামান্য 100 মনে হয় পেরোয়। কিন্তু আলটিমেটলি যে গরম অবস্থাটা ছিল সেই সময় মিউজিকটা শুনল না লোক। আর লিরিক্যাল সং নেই। তুমি দেখে নাও যে কোনো, তুমি যে এই যে কথাটা বললে না, লিরিক্যাল সং নেই, আমরা মানে আমার ধৃষ্টতা নেই বলার, তবুও জাস্ট আমি কম্পারিজনটা টানছি যে সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো বা মুভিগুলো, তাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর কি সাংঘাতিক ব্যাকগ্রাউন্ড স্কোর, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা লোকে আলাদা করে শোনে না, কিন্তু তার মধ্যে কিছু লিরিক্যাল গান আছে, সেই গানটা শুনতে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পুরোটা শোনে। তো ওই গানের হাত ধরে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এলো। এখানে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, সত্যজিৎ রায়ের পুরোটাই ম্যানেজমেন্ট। কারণ সত্যজিৎ রায় যখন কাস্টিংটা দেখানো হতো, তখন পরিচালনা, চিত্রনাট্য, সঙ্গীত, অমুক তমুক সত্যজিৎ রায়। এন্টায়ার যে গ্যামাট অফ প্রোডাকশন, সেই এন্টায়ার গ্যামাটটাই উনি কাভার করতেন নিজে। এবার পুরো গেমটাই তো সত্যজিৎ রায়ের হাতে। মানে তুমি ভীষণ ভালো একজন অভিনেতা, তুমি ভীষণ ভালো একজন সুরকার, তুমি ভীষণ প্রতিভাবান, কিন্তু তুমি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কাজটা, সঠিক প্রমোশনটা পাচ্ছ কি? ভগবান তুমি খেটে যাও, তোমায় ঠিক দেবে। আরে কবে দেবে ভাই? একটা এনার্জি থাকে। 20 বছর বয়সে আমি যে দৌড়টা দৌড়তে পারতাম, 40 বছরে ভালো লাগছে না আমার। আমি পারি, আমার যথেষ্ট এনার্জি আছে, ভালো লাগছে না, আমি করবো না। আমার এখন একটা ডিগনিটিও এসে গেছে, আমি করবো না যাতাসো, তার জন্য আমার অভাব আছে, হ্যাঁ আছে, কিন্তু আমি করবো না, আমি আজে বাজে কাজ করবো না, ভালো লাগছে না।
মানে ঠিক হবে, দেখো ভগবান ঠিক মুখ তুলে যাবে। আর ভগবান কেন মুখ মানে ভগবানও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় একটা সময় পরে। হ্যাঁ, বস। তারপরে লিরিক্যাল সং নেই এইটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মারাত্মক গুরু আছে, গুরু মানে মারাত্মক আছে। মানে আমি কোড আন কোড নাম করব না, বলে দিচ্ছি একদম, যে কিছু বড় বড় শিল্পীরা তারা কেউ জানতে দেয় না, কিন্তু তারা দিন রাত সোশ্যাল মিডিয়া স্টাডি করে কে উঠছে মারগুলি। এবং সেটা মুম্বাইতে হয়ে এসছে গোল্ডেন স্বর্ণযুগ, বিশাল হচ্ছে স্বর্ণযুগে সব থেকে বেশি শয়তান ছিল। ঠিক ঠিক ঠিক। এবং আমার জানা, আমি বললে আজকে না পডকাস্টটা ব্যান্ড হয়ে যাবে, রিলিজই করতে পারবে না তোমরা, এডিট করে কেটে দিতে হবে, আদারওয়াইজ রিলিজ করতে পারবে না তোমরা। মানে আমার জানা, আমি যেহেতু ওতপ্রোতভাবে, আমার যেহেতু মানে বাড়িতে মানে জেঠুরের জন্য আমার বড় বড় শিল্পীদের আনাগোনা ছিল, মানে মারাত্মক লাইন মারামারি লবিবাজি হয়েছে, মারাত্মক। আমরা 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 এই সামান্য জ্ঞান নিয়ে যতটুকু জানি তার মধ্যেও অনেকটাই জানি যে কি হয় বা হতো বা এখনো হয়। মিডিয়াতে ফলো করছে, কে উঠছে দেখি পাতাটা কেটে দিয়ে খাচ্ছে। আরে তুমি ভীষণ ভালো কবিতা, তুমি শুনবোই না, তুমি শুনলে তবে তো। আর সব থেকে বড় সমস্যা এটা, এবার 4 নম্বর সমস্যাটা আসছে, সব থেকে বড় সমস্যা, যে কালচারাল ডিসিশন মেকার সে একটা আনকালচার, সে পয়সাওয়ালা, অ্যাবসলিউটলি, সে কর্পোরেট। একটা কর্পোরেটে একটা শো আমায় দেবে, ডিসিশন নিচ্ছে কে? সে অ্যাকাউন্টস থেকে, HR ডিসিশন নিচ্ছে। সে ভাবছে আমি অমুক ছেলেটাকে ভালো চাকর বানাতে পারি, তো তাই জন্য ওই শিল্পীটাকে আমি ভালো চাকর বানিয়ে এখানে পারফরমেন্সটা করে দেবো, একদম। আমার বাবুরা খুব আনন্দ হবে। একদম আমার মনের কথা বললে তুমি একদম, এবং আমি এটা দেখে এসেছি। দিস আর না হলে গো ফর আ ব্র্যান্ড, আমি একটা বড় ব্র্যান্ড কিনবো, ব্র্যান্ডেই তো আমার হয়ে যাবে, 2টো স্পন্সর আসবে, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যে মায়ের পেট থেকে কে ব্র্যান্ড হয়ে জন্মায় ভাই? তাই তো, কে জন্মায়? কেউ না কেউ, কাউকে না কাউকে। আমাকে কিছুদিন আগে একটা দিল্লির ইভেন্ট ম্যানেজার আমাকে বলছিল, ভাইয়া তোরা বড়া ভিডিও দিকে না, মানে বড়া মানে আমি অনেকক্ষণ স্টাডি করে বুঝলাম, ড্রোন ফোনে শ্যুট হওয়া, ট্রাসলট লাগানো, 50টা শার্পি জ্বলছে, ওইরকম একটা স্টেজ, অরিজিৎ সিং মার্কা। এখন তুমি অত বড় স্টেজটা, আমি ওকে বললাম, भैया एक बात बताइए, अगर जंजीर सॉरी उच्चारण बोलो, जंजीर फिल्म अमिताभ बच्चन को नहीं मिलता तो अमिताभ बच्चन होते वो? ঠিক। ওকে তো দিতে হবে জায়গাটা, তুমি দাও, তুমি স্টেপিং স্টোনটা না হলে কি করে হবে? দাও তুমি। ওই যে বললাম প্রিয়ঙ্কর দা, যে তুমি ঠিক জায়গায় ঠিক সময় ঠিক জায়গায় এটা পাচ্ছ। এটা বহু লোক বলছেন, এটা বহু পডকাস্টে বহু সেলিব্রিটিসরাও বলছেন, ঠিক সময় পাচ্ছ কি না। কারণ তুমি ধরো, তুমি খুব সুদর্শন অভিনেতা, তোমার গালের চামড়াটা কুচকে গেল, তখন তুমি আমার হিরো হতে পারবে না গুরু। এবং আজকের দিন এই কথা প্রসঙ্গে বলি, আমার তো শিল্পীদের সাথে অহরহ কথা হয়, তো একটা জিনিস কিন্তু তারাও আমাকে জানিয়েছে, প্রিয়ঙ্কর দা এখন যেটা আমাদের প্রবলেম হয় কি জানো, মানে আমাদের সবসময় নিজেকে ওয়েল গ্রুমড রাখতে হয়। মানে আগে দেখতে কেমন, স্টেজ প্রেজেন্টেশন, গলা যা হোক সুর যা হোক চলে যাবে, আগে কেমন দেখতে, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে তুমি চিন্তা করতে পারছো না, এই প্রবাহেতে আমি ভেসেছিলাম একটা টাইম পিরিয়ড। তারপরে দেখলাম যে না ভাই আমার ঠিক আছে, মানে আমি গরিব বড় লোকের ব্যাপার বলছিলাম, আমার হচ্ছে না, আমার ওটা সুপারফিশিয়াল হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আই হ্যাভ টু বি রেডি, মানে আই হ্যাভ টু বি ওয়েল ড্রেসড। আমি ঠিক আছে, আমার সেটা নিয়েও আপত্তি নেই, কিন্তু মানে এটা ওই যে বলছিলাম যে ড্রেস কোডও বলে দিচ্ছে, ড্রেস কোডটা বলে দিচ্ছে, মানে সব কিছুটা একটা দমবন্ধ কর্পোরেটাইজেশন। এটা একটা দমবন্ধকর ব্যাপার। তোমাকে মানে তুমি ফর্মালটা পরে ভেনিউতে সাউন্ড চেক করতে যাচ্ছ, তুমি কোনো একটা ক্লাসিক্যাল আর্টিস্টের সাথে বাজাচ্ছ, ইউ হ্যাভ টু ওয়্যার ড্রাম কিটের অ্যাটায়ারটার সাথে, যদিও খুব অসুবিধা হয় না, কিন্তু পাঞ্জাবিটা খুব একটা কমফোর্টেবল ওয়্যার নয়। না ড্রামস বাজানোর সময় পাঞ্জাবি কখনোই কমফোর্টেবল নয়, কিন্তু অসুবিধা হয় না, কিন্তু ঠিক আছে, কিন্তু ওয়্যার নয়, কারণ বেস ড্রাম প্যাডেলটার অনেক সময় পাঞ্জাবির এই কাপড়টা ঝোলে, তো হ্যাঁ ওটাকে নিয়ে নামে, তখন
তখন কিন্তু পুরো ছিঁড়ে দেবে, একদম, আর একদম। ছিঁড়ে দেবে, না তোমার হবে ব্রিথ মিস করে দেবে। বিট মিস করিয়ে দেবে। এবার ঠিক আছে, আমাদের পড়তে হচ্ছে, আমরা করছি, সেটা বড় কথা নয়, কিন্তু ওই সবসময় একটা, শোনো তোমার একটা কাজ করো, তোমার ইনভয়েসটা পাঠিয়ে দাও, এবারে তো বলবে শোনো তুমি কোথায় যাচ্ছ পেছাব করতে, ইনভয়েসটা পাঠিয়ে দাও। বাবা, এত আমি ডিসিপ্লিন নই, প্লিজ আমার ছেড়ে দিই, আমার শো দিতে হবে। আমি গান করি শুধু, আমি শুধু গান আমি করি। পারছি না, প্লিজ। মানে এই জায়গাটা একটা সব জায়গায় ইম্পোজ করা হচ্ছে, এবং এই জায়গাটাতে না সবসময় একটা ওই একটা সবসময় তোমার প্যাকেজ প্যাকেজ প্যাকেজ, এটার জন্য কিন্তু না আর্টিস্টেরাও ভীষণভাবে দেয়। এটা শুধুমাত্র ওই সামনের মানুষটাকে বললে হবে না, এটা মধ্যে আর্টিস্টেরা ভীষণভাবে দেয়। আর্টিস্টরা এটাকে প্রশ্রয় দিয়েছে, আর কিছু কিছু আর্টিস্ট এটাকে বানিয়েছে। আমি বলতে চাই মাইকেল জ্যাকসন ওয়ান অফ দেম। ও নিজের একটা, আমি জানি না সেটা কুইন্সি জোন্সের আইডিয়া ছিল না, মাইকেল জ্যাকসন নিজে সেটা করেছিল। ও নিজে সবসময় নিজের একটা প্যাকেজ করতো, এবং সেটাই কোথাও না কোথাও তুমি দেখবে প্রিয়ঙ্কর দা, আমাদের কিরকম একটা ধাপ বাই ধাপ আমরা ক্রমাগত আমেরিকা হয়ে যাই। আমরা হচ্ছি, কিন্তু দেখো আমেরিকা যা করছে 20 বছর বাদে মুম্বাই তাই করছে, মুম্বাই যা করছে 20 বছর বাদে কলকাতাতেই করছে। দেখো ধাপ বাই ধাপ আমরা আমেরিকা হয়ে যাই। ঠিক। অদ্ভুত ব্যাপার। আমরা আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট রয়েছে, মানে ওই কী হচ্ছে জানো তো, মানে প্রথমে সুলতান, তারপরে তুর্কি, তারপরে মোগল, তারপরে ইংরেজ, ব্রিটিশ, এই যে বিভিন্ন ঔপনিবেশিকতা, বিভিন্ন দাসত্ব ওরা ঢুকে গেছে মনে, কিছুতেই স্বতন্ত্র হতে দেবে না। আমার তুই শুনেছিলে তুই বড় হবে চাকরি করবে, কেন চাকরি করবে, কেন ব্যবসা করবে না, যে কেন ভাই? শোনো বাবা, আবার নিয়ে শুনো, আর মেয়ে হলে তোরা একটা ফুটফুটে বল আনবাড়ি। এইটা, এই প্রবলেমটা বাবা মার আজকাল কাটছে। একটা মেয়েকে মার্শাল আর্ট শেখানো দরকার আছে, এই প্রবলেমটা কাটছে আস্তে আস্তে। অ্যাট দ্য সেম টাইম যে এই যেটা আমরা প্রসঙ্গে বলছিলাম, যে এইখানে একটা মানে এক তো ছোটো ইন্ডাস্ট্রি, ওই যে কিছুদিন আগে তোমার ওই একটা গভর্নমেন্ট ল বার করছে না, যে মানে প্রাইম টাইমে একটা বাংলা ছবি স্ক্রিনিং দিতে হবে কম্পালসারি প্রত্যেকটা সিনেমা। তো এখানে তো রাঘব বোয়ালরা বসে আছে, একটা স্বতন্ত্র ফিল্ম মেকার গিয়ে ওই স্লটটা পাবে কি করে প্রাইম টাইম? তাই তো। প্রিয়াতে পাবে জায়গা, নন্দনে পাবে, যে তো বিভিন্ন লবিবাজি। আনটিল আনলেস তুমি যদি পলিটিক্যালি প্রিয় হও তাহলে অন্য কথা। এই তো ব্যাপার হচ্ছে। ফলে তুমি দেখো, তুমি একটা জিনিস বলো যে লাস্ট শোয়েজের পোস্টার, ফিল্ম পোস্টারে তুমি নতুন কি দেখেছো বলতে খুব ভালো লাগে, স্টার জন্মাচ্ছে না। আরে জায়গা দিচ্ছিস ভাই, জায়গা দে ভাই। আর সমস্যা হচ্ছে যে আমরা প্রথম ব্যাপারটাতেই, আমি এটা নিয়ে সেদিনকে আমার বন্ধুর দাদাকে বলছিলাম যে ইন্ডিয়ান উইমেন্স টিম দারুণ একটা কাজ করেছে, দারুণ করেছে, ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে আমাদেরকে, একটা ইতিহাস গড়ল তারা। এরপরটা কী হবে? এরপরটাই কি ধসটা নামবে? আমরা প্রথমেই একটা এমন হ্যাল করে নেব, ওয়েট বস, দেখো কি করে, ওর কতটা পোটেনশিয়াল। মানে প্রথমেই আগে এক্সপেকটেশন একটা সেট করে নিচ্ছি, হ্যাঁ একটা বড় এইখানেও ওই একটা প্যাকেজিংয়ের গন্ধ আছে, একটা বড় একটা এক্সপেকটেশন সেট করে নিচ্ছি, একটা বড়। না, এটা একদমই ঠিক। যেই জিতলো দলটা, সে যে কোনো দলই জিততে পারে, সেই জেতার সাথে সাথে কিন্তু একটা প্যাকেজ তৈরি হয়ে গেল, যে এইবার এই জেতাটাকে প্রমোট করে আমাদেরকে রোজগার করতে হবে। সেই যে প্যাকেজটা তৈরি হলো, সেই প্যাকেজের আশেপাশ থেকে যদি কোনোভাবে কোনো রকম ক্রিয়েটিভিটি আসে, ঠিকরে বেরিয়ে চলে যাবে। ক্রিয়েটিভিটির কোনো জায়গাই নেই সেখানে, জায়গা নেই। আচ্ছা, এইখানে আবার একখানা দ্বিতীয় কথা আসছে। দুর্গাপুজো আমাদের একটা বিরাট ভালোবাসার জায়গা, অবশ্যই। প্রত্যেকটা পার্ক এবং পুজো এখন একটা এত বড়, এটাও আবার একটা কর্পোরেট প্যাকেজ। পুজো এখন পুজো নেই, পুজোর মধ্যে আন্তরিকতা কটা পুজোতে আছে বলো তো? তাই তো। ঠিক আছে, এইখানে মানে আমি এই জন্যই ব্রাত্য, এই তুমি দেখো কমেন্টসে মনে হয় আমাকে অনেকে গালাগালি দেবে। না, যে বাস্তব কথা তো এগুলো। এইখানে 6 মাস আগের থেকে একটা বিরাট বড় সার্বজনীনের প্যান্ডেল তৈরি হচ্ছে, বাঁশটা খোলা হচ্ছে, পেরেকগুলো সাফ হচ্ছে, তারও 3 মাস বাদে বাচ্চাগুলো খেলবে কোথায়?
এদিকে আমরা স্টার চাইছি কিন্তু খেলাতে, এদিকে আমরা চাইছি আমাদের ঘরেতে আর একটা রাহুল দ্রাবিড় জন্মাবে, সৌরভ গাঙ্গুলি জন্মাবে। কোথায় ভাই? খেলবেটা কোথায়? কোথায় খেলবে তারা? একটা পার্ক দেখিয়ে দাও। রাস্তায় খেলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, আমি আমার বাচ্চাকে রাস্তায় খেলতে দেবো না। পাড়ায় খেলার কনসেপ্ট নেই কেন? আমাদের এমন একটা কালচারাল ডিসক্রিমিনেশন হয়ে গেছে সমাজে, যেখানে পাড়ায় খেলার কনসেপ্ট উঠে গেছে। তুমি তোমার ছেলেকে পাড়ায় খেলতে চাইবে, ও তোমাকে এসে বাড়িতে বলবে অমুকের বাচ্চা। বুঝতে পারছো? একদম একদম, আমি কোনো ক্লাসকে ছোট তো করছি না। বাস্তব বাস্তব। তো তুমি তুমি দম নেবে কোথায়? সত্যি তো আমার স্ত্রীকে বলেছিলাম যে একটা শিশুকে এই পৃথিবীতে আনছি, আর একটা পাপ করবো না তো? ভেবে দেখো তো। ঠিক আছে, এসছে আমার ছেলে, যাই হোক, সে আমার আমার বেশিরভাগটাই আমার বউয়ের ক্রেডিট, তাকে মানুষ করা অবভিয়াসলি মায়েদেরই ক্রেডিট হয়। আর আমার মতো বাবা তো ছেড়ে দাও, আমি তো সারাদিন এই করছি। কিন্তু এইটাই বলছি যে তাকে আমরা কি দিচ্ছি এইটা। হ্যাঁ, আলটিমেটলি সে ওই একটা ওই ইংরাজি মাধ্যম স্কুলে গিয়ে পড়ছে, ওই আধা ইংরাজি আইসিএসসি সিবিএসসি বোর্ড গিয়ে পড়ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বোর্ডেতে আমি পড়াতে পারবো না, জাস্ট বিকজ অফ সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভালো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কোথায় পড়েছি ভাই? আমি কোথায় পড়েছি? ঠিক। ঠিক আছে, তো এবং তারপরে গিয়ে এসে বসছে, সে আর একটা কর্পোরেট স্লেভ তৈরি হচ্ছে আমার ছাত্র। না ঠিক, এইটা তবে তবে স্বতন্ত্র যে ব্যাপারটা তুমি বলছি, মানে আমি তোমার বাড়ির কথা বলছি, এই যে তুমি একটা তোমার বাবার সময় এনভায়রনমেন্ট পেয়েছো, ও তোমার ছেলেও এই এনভায়রনমেন্টটা পাচ্ছে, তো ও একটু অন্যরকম কর্পোরেট না হয়েও অন্যরকমও হতে পারে আর কি, সেই জায়গাটা থাকছে সবসময় আর কি। অবশ্যই। আমরা আশাবাদী, আশা নিয়ে ঘর করি, তো সব কিছু আমরা নেগেটিভ বলি না, কিছু কিছু পজিটিভ তো বেরোয়। হ্যাঁ, মানে এখানে আমার একটা মানে বারবারই একটা কর্পোরেট শব্দটা উঠে আসে এবং আমাকে এরা মানে ভীষণই খারাপ ভাবে। না, প্রত্যেকের এই পৃথিবীতে প্রয়োজন আছে, আমি যেটা বলছি না, আমি বলছি না অতিরিক্তর কিছু প্রয়োজন নেই। ঠিক, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ঠিক ঠিক। দর্শক, আমরা তো আড্ডা ফাটাফাটি জমে গেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রকে আরেকটা গান গাইতে বলি, তারপর আবার আড্ডায় ফিরবো। একটু গান বাজনা হোক মাঝখানে, কারণ তো গানের মানুষ, আমরা সকলেই গান ভালোবাসি। চন্দ্র, কি শুনবো এটা তুমি ব্রিফ করো। মজা নেই এই গানটা। কিছুদিন আগে গান পিয়ন আর গাবু যেটা অ্যারেঞ্জ করেছিল শোটা, তাতে একে চন্দ্র আমি পারফর্ম করেছিলাম এবং সেটাতে এখানে বলার কথা, চন্দ্রর ব্যান্ডের নাম হচ্ছে একে চন্দ্র, এবং ওরা যেটা ল্যাটিন সোল ইয়ে করে, ওরা যে গান করে, সেই ব্যান্ডটার নামটা কি? চন্দ্র অ্যান্ড দি কালার ব্রিজ। চন্দ্র অ্যান্ড দ্য কালার ব্রিজ। তো শুনি। হ্যাঁ, আচ্ছা, আমার যে কোনো ওই গানের পিছনে একটা করে ইতিহাস আমার জুড়ে থাকে, সেটা আমি রিকোয়েস্ট করবো, এই গানটার নাম হচ্ছে কার্তিক দা চান করছে, এবং এই গানটার লিঙ্কটা শেয়ার করতে। কারণ হচ্ছে যে কেন, মানে কোথায় বাংলা গানের মধ্যে ফাঙ্ক মিউজিকের প্রয়োগ, এবং এই যে সোল মাকসা, মানুদিবাঙ্গ, আর মামাকো মামাসা মাকো মাকোসা, তারপরে ধরো তোমার জেমস ব্রাউন, আরে সাবাস। তারপরে জ্যাকসন পরবর্তী এরা। এই জিনিসটা আমাকে মারাত্মক মোটিভেট করে, এবং এইখান থেকে এই কার্তিকদা জান করছে মধ্যে তুমি যদি গানটাকে সরিয়ে দাও, তাহলে তুই যদি ইয়েটা দেখো, শুধু অ্যারেঞ্জমেন্টটা দেখো, তার মধ্যে আমার একটা হিউজ ইনফ্লুয়েন্স এই মানুষগুলোর। শুধু বাংলা গান এবং ছ্যাবলামে, সেটাতে মানুষ আমায় ব্রাত্য করতে পারে, সেটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ এইটার মধ্যে অনেক কন্টেন্ট আছে। মানে যে গ্রুভ পুরো অ্যারেঞ্জমেন্ট কর্ড স্ট্রাকচার থেকে, গ্রুভ থেকে, সোল ফাঙ্কের একটা চোবানো। তোমার এমনি শব্দটা কি একবার বলে দাও, কি আছে গানের লিরিক্স? হ্যাঁ, সেটাই বলছি। এবার কার্তিক দা চান করছে, হ্যাঁ, কেন কার্তিক দা চান করছে তার কারণ হচ্ছে প্রথম কথা, ঘটিরা চান বলে, স্নান বলে না, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে চানের মধ্যে না একটা অদ্ভুত একটা আন্তরিকতা আছে। আর আমরা যেখানটা, মানে আমার ডাইনিং স্পেসটা যেখানটা, সেই মানে
সেটা বারান্দার থেকে নিচে রাস্তাটায় একটা ট্যাপ আছে, যে কর্পোরেশনের ট্যাপ, ঠিক। ওই ট্যাপ আছে, ওখানে কার্তিকদা চান করতে আসে, সহজ ভাষায় যেটা টাইম কল। টাইম কল, এবং ওখানে কার্তিকদা চান করতে আসে, এবং প্রায় 45 মিনিট তার এই পর্বটা চলে। মানে কি অসাধারণ, কার্তিক দা নিচে টাইম কলে স্নান করছে, সেটা থেকে একটা গান। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি প্রথমে যখন এই ভিডিওটা শ্যুট করবো বলি, তখন আমি কার্তিক দাকেই প্রপোজালটা দিই, কার্তিক দা তোমায় নিয়ে গান বানিয়েছি, তুমি আমার ভিডিওতে করবে। প্রথমে খুব উৎসাহিত হয়, তারপরে লজ্জা করে যায়, এই না 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 না, তুই আমাকে ছোট ছোট অসাধারণ। না নিয়েই ভালো করেছি, কারণ আসলে নিজেকে অভিনয় করবে। মানে আমি যদি তুমি প্রিয়ঙ্কার দাঁড়ায় অভিনয় করে দেখাও দেখি, এটা তো সম্ভব না। ঠিক আছে, আমার ভাই অভি ঘোষাল ওতে অভিনয় করেছিল, দারুণ অভিনয় করেছিল মিউজিক ভিডিওতে, এবং আমি পুরোটা করেছি, নিজে করি সব। না, আমি একদমই দাবি করছি না প্রডিউসার, ইন্ডিপেন্ডেন্ট। আজকাল না সবাই একটা টাকাস করে লাগিয়ে দেয় প্রডিউসার, অত সহজ না প্রডিউসার। সবাই কুইন্সিডেন্স নয় বস, ওটা অত ঠিক। সহজ নয়। ঠিক। ওয়েট, হ্যাঁ তুমি বানাচ্ছো, তোমার একটা ক্যামেরা আছে, গান বানাচ্ছ, ঠিক আছে, তুমি বানাচ্ছো, প্রডিউসারটা লাগিয়ে আনো তুমি করে, যা ইচ্ছে যা ইচ্ছে। তো আমি নিজের গানের কর্ড ভুলে যাই, কথাও ভুলে যাই, তো আমাকে ক্ষমা করা উচিত মনে হয়, উচিত। তো এই গানটা আমরা আমাদের পডকাস্টে এর যে ইউটিউব লিঙ্কটা আছে, যাতে আপনারা দেখতে পান, সেটা আমরা রোল করে দেব, আপনারা দেখবেন। সূর্যি মামা উঠলো নাকি আলসে মিলে এপাশ ওপাশ, না না ভাই ঠান্ডা লাগেও ফাঁকি মারার নেই অবকাশ, বলছি সবাই কানটা তুলে ঠান্ডা জলে রাখো শুলে, কার্তিকদার গামছা বালতি রেজিস্ট্রি প্রহর দূরে, তোরা ভাই চায়ের কাপে আর মোরা ভাঙ আলিশিরে, সাবধান এবার চানের রাজা গামছা কাঁধে মাঠে নামছে, কার্তিকদা চান করছে, ক্যা বাত! কার্তিকদা চান করছে, কার্তিকদা চান করছে, কার্তিকদা চান করছে। এই কন্ট্রোভার্সিটা দেখে চান হবে না স্নান হবে, এটা গানের মাঝখানেও বলা আছে, ওটা চান নয়, ওটা স্নান। তো সেই ঘটি বাঙালের ব্যাপারটা। ওটাও বলা আছে, কিন্তু এটা একটা মজার গান। কিন্তু এই গানটা আপাত দৃষ্টিতে মজা, এর ভেতরে ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু খুব সিরিয়াস ইনগ্রিডিয়েন্টস, সেটা যে বুঝলো। না, এটা তো ডুয়েল মিনিংও আছে অ্যাকচুয়ালি গানটার। হ্যাঁ, হ্যাঁ, ডুয়েল মিনিং আছে, এটাকে যে যেভাবে ইন্টারপ্রেট করবে। এখানে একটা কথা আছে, কি ভাবছো এবার সাঙ্গ হলো, আরে দাঁড়াগা মোছার পালা, আবার ভিজে গামছা রোগড়ে আরো বালতি 10 ঢালা, সাংঘাতিক। তবুও ভালো তোদের মতো পিএনপিসি কুটকচালি, কার্তিক বাবার ওসব নেই ভাই, কনসেন্ট্রেট অন চানি খালি। আমি সাথে পাশে থাকি না ভাই। থাকি না, এবং লোকটাকে দেখলে প্র্যাকটিক্যালি মনে হয় যে ও সাথে পাশে নেই, ও যখন চানটা করছে তখন ওর স্নানের মধ্যে একটা অর্গাজম আছে। ঠিক, স্নানের অর্গাজম একদম, মানে আমি ওই যে একটা জায়গায় আমার সাবান যেন ফোর প্লে করে, কার্তিক দে একদম আহ্লাদে মরে, জল ঢালার আগে মাগো কার্তিকদাকে প্রণাম করে, মানে তিনি হচ্ছেন স্নানের দেবতা। চরম। আচ্ছা, এই যে আমরা এবার এই গানটা তো শুনলাম, আমরা একটু কচুদা প্রসঙ্গে আসি। মানে তোমার তো জীবনের অর্ধেকটাই কচুদা জুড়ে, এবং পুরোপুরি ইনফ্লুয়েন্সড এবং তার থেকে শিক্ষা নেওয়া কচুদা মানে আপনারা সকলে জানেন, আমার বলার অবকাশ নেই, তবে যারা জানেন না একবার বলছি, এটা মানে সকলেই জানেন তবুও, মনোজিৎ দত্ত, শ্রী অমিত দত্ত গিটারিস্ট, কচুদা, এনারা দুই ভাই। কচুদা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির একটা সাংঘাতিক নাম, বাকিটা আমাদেরকে চন্দ্র বলবে। চন্দ্র, কচুদাকে আমার না প্রথম থেকে, কচুদা মানুষটাকে আমার প্রথম থেকে খুব অপছন্দ ছিল। একটা দাড়িওয়ালা লোক, একটা বড় বড় দাড়িওয়ালা লোক, একটা মাথায় তার আমার ভালো লাগছে না,
মানে ইজ নট আ রক স্টার। আমার কাছে যে রক স্টার ইমেজটা আছে ওটার সাথে মেলাতে পারছি না। এবার ঘটনাচক্রে আমি সঞ্জয় গুপ্তর কাছে কিছুদিন ক্লাস করেছি। ও সঞ্জয় গুপ্তর আমার না বেশিরভাগ জীবনটাই আমার ফর্মাল ট্রেনিংয়ের থেকে বেশি ঘুরে ঘুরে থেকে শেখা। বেশিরভাগ সঙ্গীত শিক্ষাটা ফর্মাল ট্রেনিং আমি তোমার হাতে গুলো বলে দেবো আমি কতদিন ক্লাস করেছি। ওই সঞ্জয় গুপ্তর ও রোডি ছিলাম আমি, ও ড্রাম কিট বই নিয়ে যেতাম, সাউন্ড চেক করে দিতাম, ও এখানে যাচ্ছি এখানে যাচ্ছি, রাতের পর রাত ওই বই নিয়ে গেছি। লজ্জায় বলতে পারিনি আমার খিদে পেয়েছে। আর ওই যে বলছি ওই যে একটা সেই দমবন্ধ পরিবেশ, টনিক ক্লাব, একটা বিশাল ব্যাপার, গৌরগম্ভীর ব্যাপার, লজ্জায় বলতে পারছি না রাত্রি 12টার সময় আমার খিদে পেয়েছে। ওই চঞ্চনী খিদের 24 নাইটে শীতে কাঁপছি ওইখানে দাঁড়িয়ে আছে। এটার মধ্যে একটা বড় শিক্ষা আছে। এইটা আমার স্টুডেন্টেরা কোনো, আমি জানি না আমার স্টুডেন্টরা কোনো পাবে কি। আমি তো এরকম করবো না আমার স্টুডেন্টদের সাথে, তাদেরকে কমফোর্ট জোনই দেবো, কিন্তু ওই অত্যাচারটার মধ্যে একটা শিক্ষা আছে, এটাও বুঝতে হবে। যাই হোক, তো 24 নাইটে আমাকে হঠাৎ করে সন্ধ্যাদা ডেকে পাঠালো, তুই আমার রোডি হিসেবে যাবি, টলি ক্লাবের শো আছে। এবং সেই দিন আমার কচুদারকে কচুদার সান্নিধ্য, সেরকম কথাবার্তা বলি। ওই যে বললাম আমি ঘুরে পছন্দ করতাম না। পরবর্তীকালে সঞ্জয়দা বললো যে আমি যেহেতু আমার কেরিয়ারটা মিউজিকে স্টার্ট হয়েছিল, যে ইন্ডাস্ট্রিতে তো এমনি আমাকে কেউ মিউজিক কম্পোজার হিসেবে কাজ দেবে না, ওই যে জিঙ্গেল করবো, তাছাড়া আমি ঢুকবো কী করে, বিং আ সাউন্ড টেকনিশিয়ান। আমি ওই জন্য স্টুডিওতে আস্তে আস্তে গিয়ে পড়ে থেকে আমি সাউন্ড টেকনোলজিটা শিখতে আরম্ভ করি। কোনো ফর্মাল তখন ইনস্টিটিউট ছিল না আমাদের এখানে, এখন যেমন অনেক হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন বাইরে শিখতে যাওয়ার জন্য আমি বাইরে চান্স পেয়েছিলাম অস্ট্রেলিয়া শেখার জন্য, এবং আমি অনলাইন পরীক্ষা দিই। এবং আমি যখন ব্যাংকে গিয়ে বলি যে আমার এটার জন্য লোন চাই, ব্যাংক বলে দিলে এরকম কোনো হয় না, ওটা তোমাকে গিফট দেবো। এখন পাবে, পেলেও পেতে পারে। যাই হোক, এটা কোন সালের কথা বলছো? বহু আগে, 2000 শুরুর দিকটা, 2003-4 তো তখন ওই আমি তো স্টুডিওতে কাজ করি, যে আমার সাউন্ড অপারেটিং মিক্সার কনসোল অপারেশনসের আমি যেহেতু অভিজ্ঞতাটা ছিল আমার, তখন আমাকে সঞ্জয়দা বলে তুই আমাদের লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে যা, এটা ভালো অপরচুনিটি, ঠিক আছে আমি একটু সে অভিজ্ঞতা করব। আমি ওখানে যাচ্ছি কচুদার সাথে, ওই প্রায় দিনই আমার সময় কাটছে। ওই তখন প্রিন্সটন ক্লাবে লস অ্যামিগোস, কচুদার একটা সেকেন্ড সেট আপ বাজাতো। লস অ্যামিগোস, একদম ওদিকে ওরিয়েন্টাল এক্সপ্রেস, এদিকে লস অ্যামিগোস। তো প্রিন্সটন ক্লাবে বাজাতো, এবং ওখানে আমরা তখন ওই প্যাডি, কচুদা, বাম্পিদা, সঞ্জয়, এই চারজন, মাঝে মাঝে অমিত দা আসে। সলিড টিম বাজছে তো। তখন ওই সব বাজনা শুনছি এবং ওদের সাউন্ড করছি। পাওনা হচ্ছে, টাকা পয়সা পেতাম না, কারণ সঞ্জয় দাদা ছিল তো, ও কী জানে, ও কী শিখেছে এখন, টাকা পয়সা আমি কিন্তু করতাম। আমার পাওনা হচ্ছে রাত্রিবেলায় সঞ্জয়দার হাফ খাবারটা, ওদেরকে মানে কমপ্লিমেন্টারি যে খাবারটা দিত ওটার হাফটা আমি পেতাম। তো সেটা নিয়ে আমি করেছি, আমার সাথে দেখতুম আমার ব্যান্ডমেট, ও করেছে, ও এরকম আমার সাথে ঘুরতো। তো সেখান থেকে কচুদা, বা কচুদা, তার আগে আমি একজন, অনেকেই জানেন না, একজনের নামই বলি। সবসময় জানেন তো আমরা না ওই প্যাকেজ, ওই অ্যাডভার্টাইজমেন্ট, কিছু সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে যে जो दिखता है वो बिकता है। কিন্তু আমরা জানি না যে ফসিলস 1 যে অ্যালবামটা, এতটা পথ পেরিয়ে, তাতে যে ফার্স্ট সিগনেচার গিটার পার্ট, স্লাইডার দিয়ে বাজানো, ওটা কার বাজানো কেউ বলতে পারবে কি? অনেকেই পারবে, অনেকে পারবে না, যারা মিউজিকে আছে তারা জানে। ওটা তন্ময়দার বাজানো। তন্ময় তো বোস না, কিন্তু তন্ময়দার টাইটেলটা আমি, তন্ময়দার পদবিটা আমি জানি না, তন্ময়দা বলে একদম নিজেকে গুটিয়ে বারাসাতের একটা বাড়িতে থাকে, একদম নিজেকে গুটিয়ে ফেলেছে। শিল্পীরা বোধহয় এরমই হয়, কিন্তু ওই সিগনেচার প্লেইংগুলো, ওইগুলো তন্ময়দার বাজানো। ওই তন্ময়দা আমার ঘটনাচক্রে আমার আলাপ, মানে আমি ইন্টারাপ্ট করলাম, ওই তুমি একটু আগে যেটা বলছিলে, কর্পোরেট স্ট্রাকচারে যে আর থাকতে পারে না, তারাই ওরকম গুটিয়ে গিয়ে বারাসাতে
বাড়িতে একা থাকে। এবং তন্ময়দা এখন যখন কথা হয়, তন্ময়দা বলছে আমি আরো দূরে যাবো। তখন দেবতনু আমার বন্ধু তন্ময়দাকে বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি গুগল হাউসে চলে যাও। ওই যে ফুল সাইলেন্স, একটা গুগল একটা হাউস করেছে না, যে ফুল সাইলেন্স রুম, যেখানে তুমি নিজের রক্ত প্রবাহের শব্দ শুনতে পাবে, তুমি ওখানে চলে যাও। তখন তন্ময়দা রেগে গিয়ে বলছে এই আর কি পাচ্ছিস তুই। মানে তন্ময়দা এখন কমপ্লিট সাইলেন্সে, মানে বেশি লাউড মিউজিক চালাবি না, গাড়ির হর্ন আমার পছন্দ নয়, চেঁচিয়ে কথা বলছিস কেন, এত চেঁচিয়ে কথা বলবি না, এইরকম হি ইজ এ রক স্টার। কিন্তু জ্যাজের, আমি আবারও বলছি, যারা যারা আমি প্রথম কথা হচ্ছে যে উনি শেখাবেন কিনা, ওই গুরু কৃপাটা পাবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু যারা জ্যাজ প্রকৃত অর্থে শিখতে চাও, এইসব গুরুর জুতোটাও খাও, কারেক্ট, জুতোটা খাও। তোমাকে লাঠি মেরে বার করে দেবে, তুমি আবার যাও বেড়ালের আড়াই পার মতো। কিন্তু জ্যাজের অথারেরা, এই তন্ময়দা সাথে আলাপ হওয়ার পর তন্ময়দা ওখানে এক ট্রাঙ্ক খুলে এলপিস শোনাতে আরম্ভ করে, তার মধ্যে স্টলওয়ার্ডস রয়েছে। তার মাঝখানে তুমি নিশ্চয়ই জানো ফ্রি স্কুল স্ট্রিটে ইস, ছোটুর দোকান, ইস, সেখানে সিডিস পাওয়া যেত। এই জেনারেশন জানে না। ইস, ওই এলপি গুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি হতো, বিক্রি হতো একদম। এবং ওই অরিজিনাল সিরিজের কপি সিরিজ আমার ছোটুর দোকান। আর ওই যমুনাতে ঢোকার গলিটার জাস্ট আগে ডানাতে ওর প্রথমে নাম একটা কি ছিল, আমি নামটা এখন ভুলে গেছি, ওটার ওই দোকানটাই নেই না, এখন। এলপির দোকানটা আছে কিন্তু, জানো তো? এলপির দোকানটা আছে, আছে, আছে। আচ্ছা। ছোটু উঠে গেছে, ছোটু ছোটু জামা উঠে কাপড় গেছে, বেচে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ছোটুর দোকান ওইখান থেকে ওই কপি সিরিজগুলো, তাতেই বেশ দাম ছিল, সেইখান থেকে ওই সিডিগুলো কিনেছি। এবার আমি কি উইলি বোবো, জ্যাক কোস্টাম, স্টলওয়ার্ডসদেরকে শুনছি তখন, আর আমি রিলেট করতে পারছি যে এটা কোথায় ছিল গুরু, আমি তো এটাই খুঁজছিলাম। এইটা ছিল, এটা আমি চাইছি, দিস ইজ দ্য ভেরিয়েশনস, এই রিদমিক্যাল ভেরিয়েশনস। বিকজ আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল গ্রুমিং, যেহেতু আমার ছোটোবেলা থেকে, আমি খুব লিনিয়ার রিদমিক্যাল জিনিস খুব একটা পছন্দ করি না, কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম ইজ ভেরি কমপ্লিকেটেড, ঠিক, এক্সট্রিমলি কমপ্লিকেটেড। তো ওই যে ল্যাটিন মিউজিকে ওই এসেন্সটা রয়েছে, এইগুলো কোথায় ছিল গুরু, এইটা আমি খুঁজছিলাম। এবার দেখলাম তন্ময়দা ওইগুলো বাজাতে আরম্ভ করে, তন্ময়দা ওইগুলো আমার শোনাচ্ছে, সেলিয়া ক্রুজ, সব বিভিন্ন রকম স্টলওয়ার্ড, যা মঙ্গো সান্তা মারিয়া ওই এলপিস চালিয়ে শোনাচ্ছে আমাকে। তন্ময়দা এটা তুমি আমায় শেখাবো? বলছে না না, এইসব আমি কি শেখাবো, এটা শেখানোর জন্য একজন স্টলওয়ার্ড আছে। কে? কচুদা। ওই দাড়িওয়ালা লোকটা, ও ভালো না, আমি যাবো না, তুমি আমার শেখাও। দেখ পাগল নাকি, তুই যা ওখানে। এবার তন্ময়দা হঠাৎ করে গুম হয়ে গেল, যা বললাম, এখন আবার অনেক কিছু কিছু তাকে বার করেছি। এবার আমি অবস্থা কিরম দেখো, ভগবানের সংযোগ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কচুদার কাছেই নিয়ে এলো। এবার ততক্ষণে আমি কিছু কিছু ল্যাটিন কনসেপ্ট বুঝে গেছি। ওই তখন আমাদের পাওয়া যেত লেসেন সিরিজগুলো, লেসেন ভিডিও সিরিজগুলো, তাতে কিছু ল্যাটিন ডেমনস্ট্রেশন আমি কিছু কনসেপ্ট পেয়েছি। বই পাওয়া যেত, বইও পাওয়া যেত, একদম। বই পাওয়া যেত, কিরকম একটা মজার কথা বলি, 100 টাকার বই 20 টাকাতে পাওয়া যাবে, কভার পেজটা ছেঁড়া, একদম একদম, ওই ফ্রি স্কুল স্ট্রিটে, ওই ফ্রি স্কুল স্ট্রিটে। এবং তাতে RSJ, রোলিং স্টোন টাইপের ম্যাগাজিন, তাতে বড় বড় শিল্পীদের আর্টিকেল, একদম কর্ড সব দেওয়া, লিরিক্স সব লেখা পাশে। আচ্ছা আমার কাছে এখন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও আছে। আচ্ছা আমার কাছে ক্যাসেট আর এলপি সব আছে। তো এবার কচুদার কাছে যাওয়া, এবং কচুদাকে কি বলি, কচুদা ক্লাবেটা কি এরম বাজে? কচুদা খুব সিরিয়াস হয়, আর কচুদা এরকম করতো দাড়িটা, ক্লাবেটা এরকম বাজে, তুই ঠিকই বলছিস, কিন্তু আরও অনেক রকম বাজে। এবার আমার কচুদার কাছে কিছুতেই শিখবো না, আমি কচুদার কাছে একদিন গেছি ওনার ক্লাসে মানে উনি ওই দিনকেই ডেকেছেন আর কি, যে আয় তুই আয়। বুধবার দিন সকালবেলা 4টে স্টুডেন্টস রয়েছে, গিয়ে বলেছি যে কচুদা আমার ব্যান্ডের জন্য একটা গিটারিস্ট দরকার, তোমার কাছে তো অনেক সোর্স আছে, তুমি আমি একটা গিটারিস্ট দাও। নিশ্চয়ই, তুই বলেছিস, আমি অমিতদাকে বলবো। আচ্ছা বাই দ্য ওয়ে বলে দিই, কচুদা ছোট, অমিতদা বড়, দেখতে মনে হয় কচুদা বড়, টাক করে গেছিল। যাক, আমি অমিতদাকে বলবো তোর জন্য একটা গিটারিস্ট বলে, তুই বস বলে, এরামই তুমি যেরকম বসে আছো ওরকম কচুদা গালে হাত দিয়ে বলছে, বোঝাচ্ছে, ক্লাসে বোঝাচ্ছে, আর আমি এই প্রান্তে বসে আছি সোফার, আর কচুদা বলছে। আর কচুদা যখন বলছে, আমি বলছি এই কথাটা তো আমার কথা, এই কথাটা তো আমার কথা। আচ্ছা, তার আগে
যখন ওই সাউন্ড চেকের জন্য আমি কচুদার রিহার্সালে যাই, তখন আমি বাংলা মাধ্যমের ছেলে, উত্তর কলকাতার ফুটপাতে আড্ডা মারা, শ্যামবাজার স্কুলের ছেলে। এখন বেশ কিছু বছর ধরে এই ধোপ দুরস্ত কাজ করতে করতে একটু ইংরাজি শিখেছি বলতে পারি। বাট এই দুর্বলতাটাকে আমি এনক্যাশ করছি না। আমি অনেকে বলে এই দুর্বলতায় তোর লজ্জা পাওয়া উচিত। আমি লজ্জা পাচ্ছি কি গর্বিত হচ্ছে আমি সেটা কোনোটাই বলছি না, এটা বলছি এটাই আমি একদম ঠিক আছে। কচুদাকে যখন আমাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, টু সাম এক্সটেন্ট দিস ইজ ইনসাল্টিং, কিন্তু যখন আমি ইন্ট্রোডিউস করানো হচ্ছে তখন কচুদাকে বলছে, এ ও কচুদা মেট চন্দ্র, ও ইজ এ বং। কচুদার সাথে ইন্ট্রোডিউসটা কে করাচ্ছে? বলবো না, তাকে অপমান করা হবে। আচ্ছা। তো ইজ এ বং, ইজ টিপিক্যালি বং গাই, ইজ এ বং গাই। ওকে, মানে ওর একটা প্রচুর বাংলা আছে বুঝলি তো। কচুদা আবার সেই একটাই কথা বললো, লোকটা আমার সেই, আমি আমার মিউজিক দিয়ে ডেসক্রাইব করি, লোকটা আমার মনে হলো লা 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 লা। অসাধারণ। কথাটা হচ্ছে, তোর নাম কি জানো? চন্দ্রদীপ। কজন নিজের মাতৃভাষাটা ঠিক করে বলতে পারিস? ক্যা বাত গুরু, এটা কে? এবার বললো যে তুই কি সুকুমার রায়ের চন্দ্রদীপ? তুই চন্দ্রদীপের দিগ্বিজয়ের চন্দ্রদীপ? আমি না বলছি, আমি না বুঝে বলছি হ্যাঁ। আচ্ছা বাবু বস। আর সবসময় বাবা বাছা বাবু বলে কথা, বস বস বস। এই মিউজিকটা তুই জানিস? না জানি না, কিন্তু একটু একটু শুনেছি। আচ্ছা বস। এইবার তখন কচুদার সাথে আস্তে আস্তে কথা হচ্ছে, ক্লাবেটা কি জানতে চাইছি। এইবার ক্লাসে যেদিনকে গেছি, ক্লাসে করবো বলে যাইনি, একটু বললাম তোমার, সেদিনকে এরকম একটা আলোচনা মাধ্যমে আমি কচুদাকে বেরোবার সময় বলছি, বুঝলাম আমি তোমার কাছে শিখব। খুব ভালো কথা, তুই আমার কাছে শেখ, আমি কত ফিস দেবো? দেখ তুই লসামি করতে সাউন্ড করিস, তোকে তো আমি কোনো ফিস দিই না, তুই আমায় ফিস দিবি না। অসাধারণ, যেদিন আমি তোকে অসাধারণ, ফিস দেবো সেদিন তুই আমাকে ফিস দিবি। চরম চরম। শেখা শুরু। এবং কচুদা কি করলো যেন, আমার ঝুলিতে অনেক কিছু ছিল, হ্যাঁ, মানে আমার ঝুলিতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছিল, আমার ঝুলিতে বলিউড ছিল, টলিউড ছিল, অমুক ছিল, তমুক ছিল, কিছু বিদেশি, ইংরাজি ছিল। তখন তো তুমি স্টেজ শো করছো, করছি একদম। এইটাই বলছি, তখন আমার কাছে সব ছিল। এবং আমি তখন বাংলা ব্যান্ড ফ্যান, তখন ওই এরাটা চলছে, আর্লি 2000 এরাটা, বাংলা ব্যান্ড ফ্যান জাকিয়ে চলছে। ওই বাংলা ব্যান্ডের সময়টাতে আমি তখন এদিক ওদিক মাচাবুচি খেপ মারছি। আমি তখন বাংলা ব্যান্ড, হিন্দি স্টার। তখন আমার পেমেন্ট 500 টাকা, ব্যাস মাটিতে পা পড়ছে না। কচুদা প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে বীজদাঁতটা ভেঙে দিল, প্রমাণ করে দিল যে তুই একটা জিরো, তুই কিছু জানিস না। কিন্তু একবারও কটু কথা না বলে, বাবা বাছা দিয়ে বললো তুই কি। কচুদা কি করলো? কচুদা আমার কাছে সব ইনফরমেশন, অনেক কিছু ইনফরমেশন ছিল, সব না, অনেকটা ইনফরমেশন ছিল, স্ক্যাটার্ড ছিল, সেটাকে গুছিয়ে একটা মূর্তি বানিয়ে দেয়। এবং কচুদা যেটার উপর জোর দিত যে গান বাজনা করলে হবে না, তোমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন জানতে হবে। এবং আমি যে পড়াশোনার থেকে পালাতাম, সেই আমিই লেখাপড়া শুরু করলাম। মানে ওই দশচক্র, ভগবান ভূত, চন্দ্র পড়াশোনা ছাড়া হবে না। হ্যাঁ, আমরা যেরকম পডকাস্টের আগে একবার যখন গল্প করছিলাম, এই জিনিসটা ভীষণভাবে উঠে আসছিল আমাদের গল্পে, সেটাই তুমি বলছো এখন অ্যাকচুয়ালি, যে একটা গান যখন করে একজন শিল্পী, তার ওই গানটা তখনই ভালো প্রোডাকশন হয় যদি তার গানটার সাথে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়, এবং সেই যোগাযোগটা তৈরি হওয়ার মাধ্যম হচ্ছে গানটা সম্পর্কে জানা। মানে গানটা যিনি লিখেছিলেন তিনি কি পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, তিনি যখন লেখেন গানটা তখন আশপাশের যে চিত্রটা সেটা কীরকম ছিল, যুদ্ধ হচ্ছিল না খরা চলছিল না মন্বন্তর ছিল, কি ছিল সেই জায়গাটা, এবং
গানের যাবতীয় হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, কি মানসিকতা থেকে লিখেছেন, এই জিনিসগুলো যখন অ্যাসিমিলেটেড হয় একজন শিল্পীর মধ্যে গানটার সাথে সাথে, তখন গিয়ে গানটার প্রোডাকশনটা 100% সফল হয়। সেটাই তুমি বলছো আইডিয়ালি। একদম। এবং এই প্রসঙ্গে বলি যে এটা কি দোষের নয়, অ্যাকচুয়ালি যেভাবে ওই যে আবার বললাম যেভাবে মানুষের কাছে প্রজেক্ট করা হচ্ছে সেইভাবেই সে বলছে কি ছোটবেলা থেকে। আমরা কি বলছি, আমরা বলছি মান্নাদের কত ভালো গান, হেমন্ত মুখার্জির কত ভালো গান, কিশোর কুমারের গানটা শুনেছিস? দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন জন্মদাতা আর পালনকর্তা। তো গায়ক গায়িকাকে আমি ছোট করছি না, গায়ক গায়িকা পালনকর্তা, কিন্তু জন্মদাতা সুরকার গীত। এটা খুব একটা ভাইটাল পয়েন্ট। এটা যে পয়েন্টটা চন্দ্র বলছে, যারা গানটা স্রষ্টা, যিনি লেখেন, যিনি সুর দেন, আমরা কতটা তাদের গান বলে সেটাকে মার্ক করি যে এটা অমুকের গান, তার কারণ হচ্ছে অমুক এটা সুর দিয়েছেন, অমুকের গান কারণ অমুক এটা লিখেছেন। আমরা কিন্তু যারা গান উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আমরা তারই গান বলে বলি, সেটাই চন্দ্র বলছেন। একদম। গান পিয়নের করুণায়, সাহায্যে সৌমদার, আমি নামটা যদি ভুল না বলি, সুদিন বাবুর ছেলে সৌমদা সৌমদার সাথে আলাপ হওয়ার সুযোগ হয়, তার থেকে অনেক কিছু জানতে পারি। আর আমার বাংলা কম্পোজার্সদের মধ্যে সুদিনবাবু, আমি যখন বড় হই ওনাকে বোঝা অত সহজ না, যখন বড় হয়ে একটু বুঝতে শিখি, কর্ডস ফর্ডস সম্বন্ধে আইডিয়া আসে, তখন আমি সুদিন দাশগুপ্তকে বুঝতে পারি। এবং আমি বুঝতে পারি এটা যে সুদিন দাশগুপ্ত কি জিনিস আর কি, মানে ঠিক। কতটা বড় একটা স্পাইনের জিনিস। ঠিক। এবং এই যে তার বেড়ে ওঠা এবং এই যে সবটা যাপনটা, এই যাপনটাই কিন্তু প্রকাশ পাচ্ছে আরো দূরে চলো, দূরে দূরে কাছে কাছে, এখানে ওখানে। গানের লিরিকই কর্ড স্পেল করে দিচ্ছে, এটা সাগা পা, দুটো কর্ডস বাজিয়ে দিল, এমনি গেয়েই বাজিয়ে দিল, কর্ডস আর বাজাতে হচ্ছে না। তো এই যে যাপনটা একজন কম্পোজারের, এই যাপনটার থেকে একটা কালোজয়ী জিনিস তৈরি হয়। ফলে এইটা অবশ্যই কচুদার এইখানে ইনফ্লুয়েন্সটা, যে যাপনটা করিস কি। প্রথমবার যখন আমরা সামপ্লেস এলসে বাজাতাম, দীর্ঘ 17 বছর আমি সামপ্লেস এলসে বাজিয়েছি ওরিয়েন্ট এক্সপ্রেসের সাথে। ওইটাই সেই কচুদার আবার সেই শখিং একটা। তুমি ওরিয়েন্ট এক্সপ্রেসে 17 বছর বাজিয়েছো? আরে সাবাস, এটা আমার জানা ছিল না। কচুদা হঠাৎই একটা ক্লাসে গেছি, আমাকে বেরোবার সময় বলে, চন্দ্র তুই ওরিয়েন্ট এক্সপ্রেসে বাজাচ্ছিস মানে তুই বাজাবি, হুকুম, বাজাচ্ছিস। কি কনফিডেন্স উনি আমার প্রতি পেয়েছিলেন জানি না। তো বাজাচ্ছিস, আচ্ছা ঠিক আছে। আমি এক্সাইটেড খুব একটা হইনি, আমি একটু ভয় পেয়েছিলাম, কি বাজাবো, ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আর অত ডিফিকাল্ট পার্ট আমি কি মনে রাখবো। রিহার্সালে প্রায় 45টা গান তুলতে হয়েছিল, এবং তারপরে গিয়ে বাজালাম, প্রচুর ভুল করেছি, প্রচুর শোতে। এটাও কচুদার একটা বিরাট বড় চারিত্রিক বৈশিষ্ট্য, যে কচুদা ভীষণভাবে মানুষকে ক্ষমা করতে এবং স্পেস দিতেন। ঠিক আছে, তুই ভুল কর, আমি সামনে নিচ্ছি, তুই ভুল করতে করতে একদিন ঠিক হবে। ওই আবার সেই যাপন, তুই ভুল করতে করতেই ঠিক হবে, তুই প্রথম থেকে ঠিক হতে পারিস না, আইদার তুই তাহলে মেশিন। কিন্তু মানুষ যদি বাজায় তুই ভুল করতে করতেই ঠিক হবে, কিন্তু তুই কি সেটার মধ্যে আছিস, সেটা সবথেকে বড়। ঠিক ঠিক। তো কচুদা ওই শুরু করলাম, এবার যাপনটা শেখালো, মাঝে মাঝেই প্রশ্ন করতো, ভৌগোলিক প্রশ্ন, মাঝে মাঝে ইতিহাসের বিভিন্ন রকম কথা বলতো, যে আমরা কেন চেয়ার টেবিলে খাচ্ছি, আমরা কেন জামা প্যান্ট পরছি, কারণ আমাদের ব্রিটিশ আমাদের ওপর ঔপনিবেশিকতা করে গেছে, তাই সেই জন্য আমরা তাদের থেকেই এটা নিয়েছি, আমাদের কথার মধ্যে ইংরাজি ঢুকেছে। তেমনিভাবে ল্যাটিন আমেরিকান যারা অরিজিন, মেক্সিকো, এল সালভাদোর, কিউবা, ভেনিজুয়েলা, এরা স্প্যানিশ ভাষী, কারণ ওটার উপরে ঔপনিবেশিকতা ছিল। একদম তাই। ইকুয়াদোর। আবার এখানে কিন্তু এইখানে আমার একটা কালচারাল ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ব্রাজিল কিন্তু স্প্যানিশে কথা বলে না, ব্রাজিল পর্তুগিজে কথা বলে। পর্তুগিজে বলে। সান্টানার একটা বিখ্যাত গান আছে,
আফ্রিকা বাম্বা, তাদের প্রথম লাইনটাই হচ্ছে বাইলালা পর্তুগেজা, আহা পর্তুগাল তুমি কত সুন্দর, মানে আহা পর্তুগাল, তোমার ভাষা, তোমার শৈলী কত সুন্দর, বাইলালা পর্তুগেজা। তো এইটা কিছুটা ব্যাখ্যা করতেন যে একটা কম্পোজার কিভাবে কম্পোজ করছে, মানে তার সেখানে যাপনটা কি আছে। যে গান জীবনের থেকে উঠে আসছে সে গান দীর্ঘস্থায়ী হতে বাধ্য দাদা। ঠিক ঠিক। বব মার্লে বাফালো সোলজার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ব্ল্যাকেদের যাদেরকে সামনে এগিয়ে দেওয়া হতো, যে তোরা আগে শত্রুকে ফেস কর, যা মরা তুই মর, তারপরে শ্বেতাঙ্গরা যাবে। তো এই যে বাফালো সোলজার্স কনসেপ্ট, সেটার বিরুদ্ধে বব মার্লে বললেন, সেটার বিরুদ্ধে বললেন। তার মানে কি তার কষ্ট প্রকাশ পেল। ব্লুজ, যে ব্লুজের একজন বিখ্যাত মানুষ, যারা ব্লুজ শুধুমাত্র কোথাও বিবি কিং এ আটকে আছে। বিবি কিং ইজ অথর, আমি বিবি কিং ইজ মানে হি ইজ এ লেজেন্ড, আমার সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কোথাও যারা বিবি কিং এ আটকে আছে তাদেরকে আরেকটু পেছনে গিয়ে আলী ক্রাফা বলে একজন আফ্রিকান গিটারিস্ট ছিলেন, তার ব্লুজ, টি-বোন ওয়ার্কার একজন জ্যাজ ব্লুজ গিটারিস্ট, যাদের যাপন যদি তুমি পেছনে যাও অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, একটা সামান্য খেতে না পাওয়া, মানে সামান্য পেট ভরা খাওয়া জুটছে না, সেখান থেকে মিউজিক উঠে আসছে। তুমি ভীষণ একটা ভালো যাপন করে তুমি যে মিউজিক করতে পারো না, মানে হ্যাঁ, তা তুমি কি বলো যে আমি এখন বিত্তশালী ঘরে জন্মেছি তাহলে আমি ভিখিরি হয়ে যাবো? না, কিন্তু তুমি সেই যাপনটাতে আসতে পারছো কি, তুমি সেই অনুভবটাতে আসতে পারছো কি, এটাই কচুদা বলতো। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেখানটায় একটা। এবার আমি বলছি না কচুদা সব ছাত্র এই ইনফরমেশনটা নিয়েছে, যারা যারা নিয়েছে তারা তারা ঠিক ঠিক। উতলেছে জীবনে। আমি জানি না আমি কোথায় উতলেছি, কিন্তু এইটা একটা ভীষণভাবে আমার জীবনকে চেঞ্জ করে দিল, আমার দেখাকে চেঞ্জ করে দিল। আর একটা জিনিস কচুদা রুটকে চেনাতে শিখল। ভারতবর্ষ, এতক্ষণ তো বিদেশ বিদেশ নিয়ে কথা হচ্ছিল, কিউবা নিয়ে কথা হচ্ছিল, ল্যাটিন আমেরিকা নিয়ে কথা, ইউরোপ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ভারতবর্ষকে চিনতে ছিল, ভারতবর্ষের কৃষ্টি সৃষ্টি, তার সংস্কৃতি, তাকে চিনতে ছিল। এবং যখন আমার মনে হয় যে কিংফিশার এয়ারলাইন্সে তুমি চড়েছো কিনা জানি না, তখন চড়েছি, ওদের ওই সামনে ওই স্ক্রিন থাকতো সিটের সামনেটায়, আর ওই প্লেনটা কোন রুটে যাচ্ছে তা জি ম্যাপ থাকতো, তখন ম্যাপ কনসেপ্টটা মানে এক্সাইটিং। ওই ম্যাপ দেখে দেখে বলতো কচুদা আচ্ছা এটা কোন জায়গাটা বলতো, কচুদার সাথে ফ্লাইটে বসে বসে তখন কার ওপর দিয়ে যাচ্ছে, কার ওপরে কোথায় যাচ্ছে বলতো, এটা কি, আচ্ছা বলতো এই যে ইউপির রাজধানী কি, ইউপির ওপর দিয়ে যাচ্ছে হয়তো, ইউপির রাজধানী কি বলতো। এইরকম ভাবে কচুদা প্রত্যেকটা সময় তৈরি করেছে এবং বহু ছেলে তৈরি করে, বহু মিউজিশিয়ানস তৈরি করেছে, ভেতর থেকে তাদেরকে বার করে এনেছে। এই কারিগররা আমি জানি না, নিশ্চয়ই অ্যাকচুয়ালি হি অলওয়েজ টট অ্যাজ আ মানে ইনস্টিটিউশন, মানে নিজেই একজন ইনস্টিটিউশন, মানে শুধু যে গান শিখলে বা মিউজিক শিখলে হবে, গিটার শিখলে হবে তা নয়, তার সাথে সামগ্রিকভাবে তোমাকে মানুষ হিসেবে একটা মানুষের যা যা শেখা উচিত সবগুলো নিয়ে বাড়তে হবে। এবং আমার সাথে ক্লাস করতো, এখন তো সে ভীষণ আমার ভালোবাসার মিউজিশিয়ান, ভালোবাসার ছেলে বিহু, খরাজ মুখার্জির ছেলে। তো ও আমার সাথে ক্লাস করতো, আমাদের সাথে। ও একদম ছোট্ট তখন, কচুদা এরকম সবাই বসে আছে, পাশে বসে আছে, ও বসে বসে ঝুলতো। কচুদা ক্লাসের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ থেকে, শ্রী চৈতন্য থেকে, স্বামী বিবেকানন্দ হয়ে, আলী ক্রাফা হয়ে, টি-বোন ওয়ার্কার হয়ে, জ্যাক কোস্টান্স হয়ে সব ঘুরছে আর কি, সারা পৃথিবীতে সকলের নিয়ে আলোচনা করছে। ওর মাথার ওপর দিয়ে বেরোতে না, একদমই ছোট, ও ঘুমোচ্ছে, কিন্তু কচুদা বলতো ওর কানে যাক। এবং অদ্ভুতভাবে দেখো তুমি, অবভিয়াসলি বাবা মার গ্রুমিং তো আছেই, কিন্তু ও এখন আমি বলবো ল্যাটিন মিউজিককে যারা প্রপার এক্সিকিউট করছে তার মধ্যে বিহু বিহু কিন্তু দারুণ একজন ল্যাটিন পারকাশনিস্ট।
কিছুদিন আগে জিনো ব্যাংকসের সাথেও একটা স্টেজ করলো, লুই ব্যাংকস জিনো ব্যাংকসের সাথে, দারুণ। মানে ইজ লাইক, মানে ও নিঃসন্দেহে একটা গুড ল্যাটিন প্লেয়ার, ঠিক। ল্যাটিন মিউজিক প্লেয়ার। আমরা কচুদাকে নিয়ে আলোচনা করছিলাম, তোমার ইনফ্লুয়েন্স, মানে কচুদার ইনফ্লুয়েন্স তোমার উপরে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। একটা ওই ঘরানার একটা গান যদি শোনাও। হ্যাঁ, আচ্ছা, কচুদার ক্ষেত্রে বলি, কচুদা, আচ্ছা এই ইনস্ট্রুমেন্টটা ক্যামেরা কিনতে বলবো, এই ইনস্ট্রুমেন্টটার নাম বঙ্গো। ঠিক। দ্য অরিজিনটা হচ্ছে বেসিক্যালি কিউবা, এবং ইনস্ট্রুমেন্টটা এইভাবে বাজে, অনেকে স্ট্যান্ডে নিয়ে বাজে। আচ্ছা, কচুদা কিন্তু শুধুমাত্র ওরিয়েন্ট এক্সপ্রেস নয়, ওরিয়েন্ট এক্সপ্রেস তার একটা মানে নিজে হাতে করা ল্যাটিন, কিন্তু কচুদা শুরু করেছিল, কচুদা, অমিত দা, নন্দন বাগচি, জ্ঞান সিং মিলে শুরু করেছিল নিউ হরাইজন। আচ্ছা। তারপরে কচুদা শিবা জয়েন করে। তোমার শিবা, তুমি অ্যাবসলিউটলি শিবা। কচুদা অমিত দা শিবা জয়েন করে। শিবা শিবা তখন তো একটা বিরাট দুরন্ত, দুরন্ত। আচ্ছা, তারপর কচুদা কিন্তু ডি ফর ব্রাদার্স তৈরি করে, কচুদা আর অমিত দা দুই ভাই, ডি ফর ব্রাদার্স, দত্ত ব্রাদার্স। এবং সেখানে সুমিত রামাচন্দ্রন বাজাতেন, রেগুলার বাজাতে কিনা আমি জানি না। কচুদার সেই অ্যালবামটা, একটা অ্যালবাম কিন্তু আপলোড করা আছে ইন্টারনেটে, কেউ সার্চ করতে চাইলে করতে পারে, ডি ফর ব্রাদার্স, অমিত দার নামে ওটা করা আছে। সেখানে কচুদা কিন্তু এই যে আজকের দিনে, ওটা ইউটিউবে কার চ্যানেলে আছে? ইউটিউবে নেই কিন্তু, ওটা গুগলে সার্চ করতে হবে। ওটা আচ্ছা। একটা অনলাইন প্লেয়ারে লোড করা, আচ্ছা আচ্ছা। একটা পেজে। আজকের দিনে অনেকে গাল বাজাচ্ছে, বডি ড্রামিং করছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, দ্যাট ইজ আফ্রিকান একটা পারকাশনস। অনেকে কৌটো, ঢাকনি এইসব নিয়ে নিয়ে একদম জিনিস করছে। ট্রেন্ডিং। 90-এর শুরুতে কচুদা এটা করে দিয়েছে, এবং ডি ফর ব্রাদার সেই সময় বিভিন্ন কনসোলেটে প্রোগ্রাম করতো। কচুদা কিন্তু সেই সময় মানে কনসোলেটে যাচ্ছে, তার সাথে যাচ্ছে হাঁড়ি কড়ি এবং পায়খানা প্যানো, সেটাও যাচ্ছে, সবটা নিয়ে বাজাতো কচুদা অন স্টেজ। তো কচুদা, আমার মনে হয় কচুদার আর আমার দুজনেরই বাংলায়, এই বাংলাতে ডেডিকেটেড সালসা দুটো আছে। একটা কচুদার কম্পোজ করা, যেটা একটু হিট হয়েছিল সঙ্গীত বাংলায়, আর একটা আমার কম্পোজ করা। আমি কচুদারটা আগে গাইছি। বন্ধু শুনতে পারছো প্রাণের গান, চেয়েছি কেন বলবো সেটা, মন খুলে আজ খুলে দাও। আজ আমরা সবাই এক, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হই এক। এবার দুঃখ কিসে বলতে পারো তুমি আমায়, মন খুলে দুঃখ কিসে আমরা দুঃখ মেটাই, সুরে সাগর দিয়ে প্রাণ ভুলে আজ। এটা কচুদার গানটা, উইচ ইজ সালসা, বাংলায় সালসা। পরবর্তীকালে ওরিয়েন্ট এক্সপ্রেসের সাথে আমি এই গানটা করি। আমাদের ঘুরি ইচ্ছে পারি স্কুল ছুটির বিকেল বেলায়, জানি না কেন যে বুঝতে পারি না কার প্রেমে মুছবো, নোটের সঙ্গে নোটের ভেতরে নাকি নোটারিতে দিন যাবো, সত্যি কেন যে দ্বন্দ্ব লাগে ভালো মন্দের হিসেব নাই, নীল সাগরিতে তুলোর বালিশ আজ সব হিসেব ভোলায়, এই মন ছুটে যায় আদুরে ছোটবেলায়, যেখানে প্রাণ ভরে শুধু গান গান। আজ সেই স্বপ্নের সন্ধ্যেটায় মা থেকে বলুক করবি আয়, ভাঙিয়ে চাপ ইচ্ছে চায় বাঁচাতে। আর তুমি আমি বলি যে দর্শককে যে দাদা কিন্তু একসময় ড্রামস বাজাতেন, রিদমিক্যালি স্ট্রং, এবং পেশায় অ্যাডভোকেট,
সেই জন্য এই কথাটার মানে তুমি খুব ভালো করে জানবে যে জানি না কেন যে বুঝতে পারি না কার প্রেমে মজবে মন, নোটেশন লেখা নোটের ভেতরে নাকি নোটারিতে দিন যাপন। একদম একদম রিলেটেবল, অ্যাবসলিউটলি রিলেটেবল। এটা লিখেছিলাম কারণ তখন ওইটাই আসছিল যে সৃষ্টি নাকি ইলেকট্রিক বিল। ঠিক। সেটা সব শিল্পীদের আসে, কেউ বলছে কেউ বলছে না। আর সব মজার বিষয় কী জানো দাদা, যে শিল্পীরা না মানে আমি অনেকটা দেয়ালে পিঠ থেকে গেলে তখন বলছে আমি ক্রাইসিসে আছি, তার আগে পর্যন্ত কিন্তু বলছে না আমি ক্রাইসিসে আছি। কেন বলো তো? আমি ক্রাইসিসে আছি, তাহলে আমার কোনো যে আমার অর্গানাইজার সে আমার অবমূল্যায়ন করবে। ঠিক ঠিক ঠিক, তোমায় দুর্বল ভেবে নেবে। আমি তাহলে মানে আমাকে বাই এনি চান্স আইফোনটা রাখতে হবে, নাহলেই তো আমার তো পেমেন্ট পারবে না তাহলে। আমি যদি ওই ডিজিটাল টেপা ফোন নিয়ে যাই, আই এম গন। ইফ দিস ইজ দ্য ইকুয়েশনস অফ দ্য ট্যালেন্ট, তাহলে গুরু কোয়ান্টিটিতেই সন্তুষ্ট হতে হবে, তাহলে কোয়ালিটি হবে না। তুই একটা বাউলকে কি বোঝাবে বলো তো? তাই তো, এইসব নিয়ে তাই তো। এই আর কি। তাহলে আমাদের প্রায় আজকে অনেকক্ষণ ধরে আড্ডা মারছি, দর্শকরাও খুবই এনজয় করছে আমি জানি, কারণ এত স্বতঃস্ফূর্তভাবে চন্দ্র ওর জীবন কাহিনী তুলে ধরছে আমাদের সামনে, ভীষণ ইন্টারেস্টিং। চন্দ্র, তোমার গান পিয়নের সাথে কিভাবে যোগাযোগ হলো, আলাপ হলো? এবং একসাথে আমি প্রশ্নটা করে নিই তোমাকে, গান পিয়ন যে কাজটা করছে সেই কাজটা তোমার কেমন লাগে, এবং তোমার যদি কোনো সাজেশন থাকে যে এটা এভাবেও করা যেতে পারে বা এই এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো করা যেতে পারে, সেগুলো যদি বলো খুব ভালো হয়। আচ্ছা, গান পিয়নের সাথে আলাপ হওয়ার আগে আমার বিপ্রশেখরের সাথে আলাপ হয়েছে প্রথম। বেশ। বিপ্রর সাথে আলাপ হয়েছিল রাজারহাটই সম্ভবত জায়গাটা, নিউ টাউন রাজারহাট, অ্যাক্সিস মল যে ফ্লাইওভারটা আছে একদম ওখানে একটা মানে রাস্তা আছে, ফুড স্ট্রিট, ওই ফুড স্ট্রিটের ওপরে। বসে ওখানে ওরা একটা অনুষ্ঠান করতো, সেখানে একবার বাজিয়েছিল এবং সেখান থেকে আলাপ হয়, এবং পরবর্তীকালে কর্ণাদের সাথে আলাপ হয়, এবং আমরা বহুবার কলেজ স্ট্রিট পেছনে কফি হাউসে বা এদিক ওদিক আমরা বহুবার মিটিং করেছি, বসেছি, গল্প করেছি। সবসময়ই যে সেটার বাস্তবায়ন হয়েছে তা নয়, কিন্তু যেটা হয়েছে দাদা সেটা হচ্ছে আমার গান পিয়নের সাথে কাজ করতে গেলে মনে হয় যে আমি বাড়িতে আছি। অসাধারণ। মানে ওই যে বলছিলাম একটু আগে, ওই যে একটা দমবন্ধ, এই তোমাকে ইনভয়েস পাঠাতে হবে, এইটা নেই। ওই দারুণ, এটা সবাই মিলে এনজয় করি। আর মানুষ হিসেবে আমি সার্টিফাই করবার কেউ নয়, যারা তাদের সাথে মিশেছে তারা জানে তারা কতটা সুন্দর মানুষ। একদমই। আর আরেকটা বলি, সেটা হচ্ছে যে গান পিয়ন এই যে পডকাস্টটা করছে তোমাকে নিয়ে, এটাতে সবাই তো পডকাস্ট করছে যে আমার ইউটিউব গ্রো হবে, আমি এমন একটা মুখকে নিয়ে আসবো, কিন্তু অচেনা মুখকে নিয়ে, অচেনা প্রতিভাকে নিয়ে। একদমই। আমাদের গান পিয়নের যে পডকাস্টগুলো, আমরা কেউ যদি আমাদের সাথে যাদের যোগাযোগ আছে, যারা আমাদের কাছাকাছি, তারা সেলিব্রিটি হতে পারে, নন সেলিব্রিটি হতে পারে, যে কেউ আসলে আমরা আড্ডা মারি। আমাদের এরম কিছু নেই যে সেলিব্রিটিরাই শুধু আসবে তাদের পডকাস্ট হবে, তুমি যেটা বলছো। মানে আমরা আরও বেশি সাবলীলভাবে আড্ডাটা মারি অচেনা মুখ হলে, কারণ তাদের কাছ থেকে না আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে এতক্ষণ ধরে আলোচনা করলে তার মধ্যে থেকে বেরিয়ে এলো যে আজকে মিউজিককে কেরিয়ার হিসেবে নিতে গেলে কি কি কনস্ট্রেন্টস আছে বা ডেট্রিমেন্টাল কি কি জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু তুমি গল্পের ছলে পুরোটাই এক্সপ্লেন করলে আমাদের। তো এইগুলো পাওয়া যায়। একজন খুব স্বনামধন্য খুব বড় সেলিব্রিটি শিল্পী, তিনি এই ধাপগুলো সব পেরিয়ে এসছেন। যেহেতু পেরিয়ে এসছেন সেহেতু তার কাছে আজকে সেই জায়গাটা হয়তো অতটা পিঞ্চ করে না, কিন্তু যারা উঠতি বা যারা গাইছেন, আজকে যারা দাঁড়াতে চাইছেন, তাদের কাছে এটা খুব বড় একটা জায়গা। তা তুমি সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদের এই যে পুরো জিনিসটা করতে একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, এই ইনভেস্টমেন্টটা তুমি একটা নন সেলিব্রিটি, এটা তো রিস্ক নেব। একদম। এবং এটা তোমরা নিচ্ছি, এইটা তো একটা বিরাট বড় কথা, এটাই তো বিরাট বড় কথা। এবং যারা আসছে এখানে নতুন মুখ, তারা জেনজিজ হতে পারে, যে জেনারেশনস হতে পারে, আমার মনে হয় তারাও শিল্পী হিসেবে তোমাদের দিকে দুপা এগোক।
একটা যৌথ উদ্যোগ না হলে ওই সব কিছুই গেলটাই হবে, কোনোদিনও কিছু ভালো হবে না। যৌথ এফার্ট না হলে হবে না। শিল্পী বুঝে যাচ্ছে দাও ইভেন্ট ম্যানেজার যাক মরে যাক, ইভেন্ট ম্যানেজার বলছে ধর শোয়ের পরে খেতে পেলো না খেলে মরে যাক, ও জল পেয়েছিস পেয়ে পাসনি যা মরে যা। এইভাবে কোনোদিনও একটা সিস্টেম চলতে পারে না। সবসময় যদি একটা এমপ্লয়ির কনসেপ্ট চলে, এটা হতে পারে না। যেটা গান পিয়নে নেই, যেটা গান পিয়নের মধ্যে ভীষণ একটা আন্তরিক ব্যাপার রয়েছে। এবং আমার মনে হয় যদি ঈশ্বরের করুণা থাকে এবং সব কিছু সব ঠিকঠাক চলে, আমরা গান পিয়নের সাথে আরও বোম ফাটাবো। একদম একদম, আমরা একদমই শেষ পর্যায়ে। তোমাকে আরেকটা গান করতে বলবো, গান করে আমরা আজকে এই আড্ডা থেকে বিদায় নেব। তো একটা কিছু শোনাও, আর তোমার নিজের কম্পোজিশন বা হ্যাঁ, নিজের কম্পোজিশনই শোনাচ্ছি, যেটা গান না গাইলেও হয়, আমি গান না গিয়ে বাঁশি বাজাচ্ছি। আচ্ছা, আমরা এই শেষ লগ্নে এসে আমাদের চন্দ্রর বাঁশি শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আগেই বিদায়টা চেয়ে রাখছি, আবার পরের পডকাস্টে আপনাদের সাথে দেখা হবে। এখন চন্দ্রর বাঁশি শুনি, বাঁশি শুনতে শুনতে থ্যাংক ইউ বললাম। সেই বাঁশিটাই বাজাচ্ছি যেটা সহজ পাঠের গল্পতে। দারুণ, ধন্যবাদ।